ওকে, সো ফার্স্টে আমরা হচ্ছে কিছু বেসিক থিওরি আলোচনা করব আর কি। ঠিক আছে, তো এরপরে আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যাল বডিগুলা বা প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলো দেখার চেষ্টা করব। তো যে থিওরি গুলো আসলে আমাদের জানা উচিত বা জানা দরকার সে শুধুমাত্র সেগুলাই আমরা দেখাবো। বেশি থিওরি আসলে এখানে দেখানো হবে না, ঠিক আছে? খুব একটা বেশি থিওরির দরকার নাই। আচ্ছা, যাই হোক, আমরা তাইলে একদম শুরুতে যদি আমরা একটু দেখি কি, আহ, প্রথমে আমরা আমরা যেহেতু আমাদের কোর্সের নাম ছিল হচ্ছে কি, কি ছিল, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের ডেভেলপমেন্ট বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে? অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট বেসিক টু অ্যাডভান্স, এখানে বেসিক্যালি আমরা ডিজাইন পার্টটাও কভার করবো আর কি, ঠিক আছে? সো ওয়েব ডিজাইনের প্রথম যে টেকনোলজিটা, মানে একটা ওয়েবসাইট বেসিক্যালি হচ্ছে আমরা কি করি, প্রথমে হচ্ছে কি আমাদের কিছু জিনিস এখানে জানতে হবে। যেমন আমরা হচ্ছে কি, ধরেন আমি এখানে জাস্ট হচ্ছে একটা ইউআরএল এ গিয়ে জাস্ট লিখলাম হচ্ছে কি www.educationboard, এভাবে করে দিলাম educationboard.com, ঠিক আছে? আচ্ছা, এখানে এই অ্যাড্রেস আসলে কিছু পাচ্ছে না। আমি যদি নর্মালি এডুকেশন বোর্ডটা দেখি, যেটা এডুকেশন বোর্ড, ঠিক আছে? তো এইখানে এই যে দেখেন বলতেছে কি ওয়েব ডট বেস সিটিজি গভর্নমেন্ট ডট বিডি, এভাবে করে একটা আসলে কি আসছে, অ্যাড্রেস আসছে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি, এইটার শুরুতেই কিন্তু www ডট আসছে, ঠিক আছে? এবং এই জিনিসটাকে বলা হচ্ছে কি ডোমেন নেম আর কি, ঠিক আছে? ডোমেন নেম আসলে কি জিনিস, মানে মনে করেন হচ্ছে কি আমরা আমাদের এনআইডি যদি আমরা চিন্তা করি, ঠিক আছে? তো এনআইডি তে আসলে কি থাকে, একটা ইউনিক নাম্বার থাকে না, 15 ডিজিট বা 11 ডিজিটের একটা ইউনিক নাম্বার থাকে। তো একটা এনআইডি নাম্বার কিন্তু অন্য কারোর সাথে এনআইডি নাম্বারের সাথে কিন্তু মিলে না, ঠিক আছে? সেম ভাবে আহ, এখানে প্রত্যেকটা ওয়েবসাইট যখন হোস্টিং করা হয় বা কোন একটা ইন্টারনেটের কোন একটা স্পেসে রাখা হয়, তখন এটার প্রত্যেকটার জন্য আলাদা কিছু অ্যাড্রেসিং থাকে। সো এই অ্যাড্রেসিং গুলা বেসিক্যালি হচ্ছে কি কিছু বাইনারি নাম্বারে আসলে থাকে। সেই বাইনারি নাম্বার গুলা পরবর্তীতে কি করা হয়, হেক্সাডেসিমেলে কনভার্ট করা হয়, এবং কনভার্ট করে একটা নির্দিষ্ট নাম্বার আসে। যেমন হচ্ছে কি আমরা রাউটারের পিছনে, আমরা যারা রাউটার ইউজ করি আর কি, ওয়াইফাই ইউজ করেন, ওখানে পিছনে দেখবেন একটা আইপি অ্যাড্রেস নামে একটা জিনিস লেখা থাকে। তো এরকম প্রত্যেকটা ওয়েবসাইটকে রাখার জন্য এরকম নির্দিষ্ট কিছু আইপি অ্যাড্রেস থাকে। তো এই আইপি অ্যাড্রেস এর এগেইনস্টে কিছু আসলে এখানে নাম থাকে, এই নামগুলাকেই বলা হয় হচ্ছে কি ডোমেন নেম। যেমন আপনি www.facebook.com দেখেন, তখন কি হবে, সে সবসময় ফেসবুকে নিয়ে যাবে, কখনো কিন্তু সে গুগলের সাইটে নিয়ে যাবে না। তার মানে কি ডোমেন নেম গুলা ইউনিক, সবসময় ইউনিক, এবং এগুলোর অ্যাড্রেস গুলা ইউনিক। এবং সেই একটা নির্দিষ্ট স্পেস, অর্থাৎ পুরো ইন্টারনেটের একটা নির্দিষ্ট স্পেস আমরা কি করলাম, একটা ওয়েবসাইটকে রাখলাম। এখন একটা ওয়েবসাইট আসলে তৈরি করা হয় কিভাবে, এটা হচ্ছে কি ডোমেনের একটা কনসেপ্ট আপনাদেরকে বললাম আর কি, ঠিক আছে? ডোমেন হোস্টিং এগুলা নিয়ে বিস্তারিত অনেক কথাবার্তা আছে, এগুলো আপনার সামনে আস্তে আস্তে জানবো আর কি পরবর্তীতে, এখন প্রয়োজন নাই। সো প্রথমে যদি আমরা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা দেখি, একটা ওয়েবসাইটের বেসিক্যালি হচ্ছে কি অনেকগুলো পেজ থাকে। যেমন এখন যে ইয়াটা আমরা দেখতেছি ইন্টারফেসটা, এটাকে বলা হয় হচ্ছে কি হোম পেজ। এই যে যেমন এখানে হোম লেখা আছে, ঠিক আছে? হোম পেজ, হোম পেজ বলতে আসলে একটা ওয়েবসাইটের মধ্যে কত ধরনের মানে ডকুমেন্ট আছে বা পেজ আছে, সেই জিনিসগুলো হোম পেজে থাকে বেসিক্যালি, মানে বিস্তারিত সামারি থাকে আর কি। এখানে বেসিক্যালি একটা, মানে এখানে একটা কি কি ফাংশনালিটি থাকতে পারে সেটার একটা সামারি থাকে হোম পেজে। তো যেমন দেখেন এখানে হোম পেজের সাথে কানেক্টেড আরো অনেকগুলা পেজ কিন্তু এখানে আছে। তো এই পেজ গুলাকে বলা হয় হচ্ছে কি উপধারার পেজ বা সাব পেজ। এটাকে বলা হয় হচ্ছে কি মূলধারার পেজ বা মেইন পেজ, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ওয়েবসাইট গুলা কিন্তু আহ, আমরা যদি দেখি এখানে কিন্তু এই যে মাউসের কার্সর নিয়ে যাচ্ছি, এটা চেঞ্জ হচ্ছে। এই যে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট গুলা হচ্ছে, সেগুলোর পিছনে আসলে বেশ কিছু টেকনোলজি আছে, ঠিক আছে? প্রথমত এখানে এই ওয়েবসাইটটা তৈরি করার ক্ষেত্রে এই টেকনোলজিটা ফার্স্ট ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে কি এইচটিএমএল, অর্থাৎ একটা ওয়েবসাইটের কাঠামো দাঁড় করানোর জন্য, মানে স্ট্রাকচার তৈরি করার জন্য। মনে করেন এই ধরনের একটা এখানে এগুলোকে বলা হয় নেভিগেশন বার আর কি, ঠিক আছে? তো এই ধরনের একটা নেভিগেশন বার থাকবে। তো এখানে কালারফুল হবে নাকি হবে না সেটা আসতেছে পরে। বাট এই ধরনের এই যে নেভিগেশন বারের যে একটা স্ট্রাকচার তৈরি করা, ঠিক আছে,
এই জিনিসটা তৈরি করা হয় মূলত কি দিয়ে, এইচটিএমএল দিয়ে। অর্থাৎ একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বা পেজটা মূলত এইচটিএমএল দিয়ে তৈরি করা হয়। এটা যে আসলে এইচটিএমএল দিয়ে তৈরি করা হয়েছে সেটা চাইলে আমরা কি করতে পারি, এখন চেক করতে পারি। কিভাবে চেক করব, আমরা এখানে এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যদি আমরা যাই, অথবা ভিউ পেজ সোর্সে যদি আমি যাই, ভিউ পেজ সোর্স মানে হচ্ছে কি এই ওয়েব পেজটার সোর্স কোড গুলা দেখাবে এখানে। সো আমি যদি এটাকে একটু বড় করি, এখানে দেখেন এখানে কি কি ইউজ করা হয়েছে। এখানে বেসিক্যালি একটা এইচটিএমএল এর কিছু কোড ইউজ করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচটিএমএল লেখা আছে, ঠিক আছে। অর্থাৎ এই ওয়েবসাইটের স্ট্রাকচারটা এইচটিএমএল দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আরো অনেকগুলো কোড আছে, জাভাস্ক্রিপ্ট বা আরো অনেক কিছু, বাট হচ্ছে মূল স্ট্রাকচার যেটা দাঁড় করানো হয়েছে সেটা হচ্ছে কি এইচটিএমএল। সেই স্ট্রাকচার দাঁড় করানোর পরে এই যে যেমন দেখেন আপডেট লেখাটার পিছনে একটা কালার দেওয়া আছে। সো একটা স্ট্রাকচার দাঁড় করানোর পরে সেখানে কি করা হয়েছে, এটার কালারফুল করা হয়েছে। এই যে কালারফুল এই জিনিসটা করানোর জন্য, মানে এখানে যে আমি মাউসের কার্সর নিয়ে যাচ্ছি, এখানে বেশ কিছু জিনিসপত্র আসতেছে। এই যে মাউসের কার্সর যখন এটার উপরে নিয়ে যাচ্ছি, তখন এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার হচ্ছে, অথবা এই যে এই টেক্সটের পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে কি ওয়েবসাইট স্টাইলিং। তো একটা ওয়েবসাইটকে স্ট্রাকচার তৈরি করতে হয় এইচটিএমএল দিয়ে, আর স্টাইল করতে হয় সিএসএস দিয়ে। সিএসএস মানে হচ্ছে কি ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেড কেন বলা হয় সেটা আমরা সিএসএস পড়ার সময় আস্তে আস্তে জানবো, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবের আরেকটা টেকনোলজি। এরপরে এই ওয়েবসাইটটা, সাপোজ আমি এখানে মাউস এই যে ইনস্পেক্টে গিয়ে, এখানে মনে করেন ইনস্পেক্টে গিয়ে এটা যাই হোক। তো এখানে ভিউ পেজ সোর্সে যখন যাব, এটার পুরো কোডটা দেখে পারে। আমরা যদি ইনস্পেক্টে যাই তাহলে কি হবে, এখানে বেশ কিছু আসলে টুলস আছে আর কি। তো এটা একটু টাইম নিচ্ছে, মানে ওয়েবসাইটটা একটু বড় তো এই কারণে লোড দিচ্ছে আর কি। যাই হোক, আমরা আরেকবার ট্রাই করি এখানে ইনস্পেক্ট থেকে। আহ, আচ্ছা যাই হোক, এটা আসতেছে। এখানে একটা বিষয় খেয়াল করেন, ইনস্পেক্ট না আসলেও সমস্যা নাই। দেখেন এখানে যখন আমি মাউস এই যে এটার উইন্ডো সাইজটা ছোট করে ফেললাম, তখন দেখেন এটা অটোমেটিক উইন্ডোজ এর আহ, মানে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে সেই স্ক্রিনের সাইজ অনুযায়ী এটা কি হয়ে গেল, ফিট হয়ে গেছে। এখানে মেনু বারটা এখানের মধ্যে ভিতরে চলে আসছে। যখন আমি এই যে স্ক্রিন সাইজটা বড় করতেছি এখানে থেকে, যখন স্ক্রিন সাইজ বড় করতেছি তখন মেনু বার কিন্তু বের হয়ে আসছে, ঠিক আছে। সো এটা স্ক্রিনের আসলে সাইজ অনুযায়ী কি হচ্ছে, বারবার ফিট হচ্ছে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি ডিভাইসের যে মানে উইথ বা স্ক্রিনের এরিয়া সে অনুযায়ী ফিট হওয়ার যে প্রসেস বা প্রক্রিয়া, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি রেসপন্সিভ। সো একটা ওয়েবসাইটকে খুব ইজিলি যদি আমরা রেসপন্সিভ করতে চাই, নর্মালি আমরা ওয়েবসাইট তৈরি করার সময় ডেস্কটপের জন্য তৈরি করে থাকি, ঠিক আছে। সেটা যাতে মোবাইলে ইউজার ফ্রেন্ডলি হয়। যদি আমরা শুধুমাত্র ডেস্কটপের জন্য তৈরি করি, তখন আমরা মোবাইল থেকে যখন অ্যাক্সেস করবো বা ছোট ডিভাইস গুলা থেকে যখন অ্যাক্সেস করবো, তখন দেখা যাবে ওয়েবসাইটের এক একটা স্ট্রাকচার কি হয়ে গেছে, এক এক ধরনের হয়ে গেছে। ইমেজ এক জায়গায় চলে যাবে, বা একটা টেক্সটের উপর অন্য একটা টেক্সট কোলাপস হয়ে যাবে, ঠিক আছে। সো তখন আমাদের কি করতে হয়, ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতে হয়। রেসপন্সিভ মানে হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের স্ক্রিনের সাইজ অনুযায়ী যাতে এটা ফিট হয়। সো রেসপন্সিভ করার জন্য একটা টেকনোলজি বা ফ্রেমওয়ার্ক আমরা এখানে ইউজ করব, সেটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ। সো অনেকে টেলওয়েট সিএসএস ইউজ করে, আর অন্যান্য ফ্রেমওয়ার্কও কিন্তু ইউজ করা যেতে পারে আর কি। এবার মনে করেন আমি এখানে ক্লিক করলাম, এই যে ক্লিক করার সাথে সাথে সে কিন্তু আমাকে একটা, দেখেন এখানে লিঙ্কে কিন্তু নিয়ে যাচ্ছে, এই যে এখানে নিয়ে আসবে, ঠিক আছে। সো একটা লিঙ্কে ক্লিক করার পরে সে আমাকে কি করলো, অর্থাৎ একটা, মনে করেন এই যে এখানে লগ ইন বাটনে যখনই আমি ক্লিক করব, তখন সে আমাকে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে লগ ইন করতে দিবে, ঠিক আছে। সো এই যে ক্লিক করার পর একটা ঘটনা ঘটতেছে, অর্থাৎ একটা ওয়েবসাইটকে আমরা কি করতেছি, ফাংশনালিটি অ্যাড করতেছি। এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে বেসিক্যালি আমরা একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করি, এবং সেটাকে যদি একটু ইন্টারেক্টিভ করতে হয়, মানে একটা বাটনে ক্লিক করলে কোন একটা ঘটনা ঘটবে, অথবা অন্য কোথাও যদি আমরা ক্লিক করি ওয়েবসাইটের একটা স্ট্রাকচার চেঞ্জ হবে বা একটা পেজ চেঞ্জ হবে, এই ধরনের ইফেক্ট যদি আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে কি ইউজ করতে হবে, ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ যদি আমরা করতে চাই, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, যাতে করে আমরা কি করতে পারি, একটা ওয়েবসাইটকে ফাংশনাল করতে পারি। এরপর জাভাস্ক্রিপ্টের একটা পপুলার একটা লাইব্রেরি আছে, যেটা হচ্ছে কি রিঅ্যাক্ট জেএস, যেটার মাধ্যমে আমরা খুব ইজিলি বড় ওয়েবসাইট গুলাকে খুব দ্রুত
ম্যানেজ করতে পারি বা দ্রুত তৈরি করতে পারি, বা অনেকগুলা বিষয়ের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট র কোড করাটা অনেক টাফ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লাইব্রেরি ইউজ করতে পারি। তো আমরা রিয়েক্ট জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্টের পরে শিখবো। এরপরে এখানে মনে করেন আমি একটা কি দিব, এই যে কিছু ইউজার আইডি দিব, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিব। এরপর যখন লগ ইন বাটনে ক্লিক করবো তখন সে আমাকে কি করতে দিবে, লগ ইন করতে দিবে। বাট আমি যদি এখানে রেজিস্টার্ড না হয়, আমার যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু সে লগ ইন করতে দেয় না। নর্মালি আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। সো এখানেও যদি আমি নর্মালি এখানে ক্লিক করি, দেখেন এখানে যদি লগ ইন ক্লিক করি, এই যে বলতেছে হচ্ছে কি ইনসার্ট, এখানে কি বলতেছে, প্লিজ ইনসার্ট সেন্টার। যাই হোক, এখানে একটা কোড দিতে বলতেছে। তো সেই কোডটা সে কি করবে, এখানে আমরা যে কোডটা দিব, রেজিস্ট্রেশন করার সময় যে কোডটা আমরা আগে দিয়েছিলাম সেটার সাথে সে ম্যাচ করবে। যদি ম্যাচ হয় তখন সে আমাদেরকে লগ ইন করতে দিবে, যেমনটা ফেসবুকে হয়ে থাকে আর। সো এই যে এই প্রসেসটা, একটা ফর্ম আমরা সাবমিট করতেছি এবং সাবমিট করার পরে সে একটা মানে ইনফরমেশন এখান থেকে নিয়ে গিয়ে অন্য একটা ইনফরমেশন, আগের একটা স্টোর করা ইনফরমেশনের সাথে সে ক্রস চেক করতেছে। সো এই দুইটা জিনিস করার জন্য এখানে আমাদের প্রথমত ইউজ করতে হবে কি, একটা ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমরা কি করতে পারবো, এই যে ফর্মের ইনফরমেশন গুলো একটা জায়গায় নিয়ে যেতে পারবো বা সাবমিট করাইতে পারবো। সো এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে কি পিএইচপি, এবং সেই ইনফরমেশন যাতে অন্য একটা জায়গায় গিয়ে স্টোর হয়, কোন একটা নির্দিষ্ট একটা স্পেসিফিকে সেটা আগে মানে জমা থাকে। সো সেটার জন্য আমরা ইউজ করব হচ্ছে কি ডাটাবেস, যেটা হচ্ছে মাইএসকিউএল। ঠিক আছে। সো র পিএসপি দিয়ে আমাদের এই ধরনের আসলে ফাংশনাল জিনিসগুলো আমরা যদি র পিএসপি দিয়ে তৈরি করতে চাই, তাহলে অনেকগুলো ভাইয়া আসলে কোড লেখা লাগে। ভাইয়া আরেকবার বলেন তো, পিএইচপি কোথায় ইউজ করব? তো পিএসপিটা বেসিক্যালি হচ্ছে কি আমরা ইউজ করবো হচ্ছে কি, মনে করেন আমি এই যে এই ফর্মটা হচ্ছে কি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে কি করবো, মানে লগ ইন করবো। ঠিক আছে। তো যেমন আমরা ফেসবুকে যেরকম করে আর কি, ফেসবুকে যেরকম করি। তো ফেসবুকের ক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে কি আমাদের মেল আইডি দিই, তারপর হচ্ছে কি পাসওয়ার্ড দিয়ে থাকি আর কি। ঠিক আছে না। তো মেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সে কি করে, আমরা রেজিস্ট্রেশন করার সময় যে মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটার সাথে কি করে, ম্যাচ করার ট্রাই করে। তার মানে কি, আমরা যখনই রেজিস্ট্রেশন করি তখন হচ্ছে কি ওই যে মেল আইডি এবং পাসওয়ার্ডটা সে কি করে রাখে, স্টোর করে রাখে। ঠিক আছে না। তো এই যে আমরা একটা ফর্ম থেকে ডাটা সাবমিট করতেছি, সাপোজ এখানে আমি এই ধরনের একটা ডাটা সাবমিট করব। ঠিক আছে। তো রেজিস্ট্রেশন মনে করেন এটা একটা রেজিস্ট্রেশন ফর্ম আর কি। ঠিক আছে। তো সাবমিট করব, এই ডাটাটা সে নিয়ে গিয়ে কোথায় রাখবে, সে একটা নির্দিষ্ট স্পেসে বা কোন একটা স্টোরেজে রাখবে। তো এটার জন্য বেসিক্যালি আমাদের কি তৈরি করতে হবে, ডাটাবেস তৈরি করতে হবে। ঠিক আছে। এবং এই ডাটাটা এখানে ফর্ম থেকে ডাটাবেসে নিয়ে যাওয়ার জন্য যে ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে ইউজ করবো সেটা হচ্ছে কি পিএইচপি। ঠিক আছে। বুঝতে পারছেন। জি ভাইয়া। সো ফেসবুকও কিন্তু পিএইচপি এর উপরেই বেস করে চলে আর কি। ঠিক আছে। ফেসবুক ফার্স্টে কিন্তু পিএইচপি দিয়ে তৈরি করা হয়েছিল, যদিও এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছে, মানে ইউআইটা রিয়েক্ট দিয়ে আহ, তৈরি করতেছে এখন। আহ, যাই হোক। সো এই যে আমরা যদি পিএইচপি দিয়ে তৈরি করি, ঠিক আছে, বাট হচ্ছে কি আমরা র পিএইচপি দিয়ে যদি জিনিসপত্রগুলা তৈরি করি তাহলে আমাদের কি হবে, অনেক গুলো আসলে কোড লেখা লাগবে যদি আমরা শুধুমাত্র র পিএইচপি ইউজ করি। তো এই জিনিসটাকে আমরা খুবই সিম্পলি ফাই করে ফেলতে পারি পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে। ঠিক আছে। তো সেটার জন্য বেসিক্যালি হচ্ছে কি আমরা একটা ফ্রেমওয়ার্ক শিখবো, যেটা হচ্ছে কি লারাভেল, পিএইচপির খুবই পপুলার একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে। সো এটা ছিল এই কোর্সের একটা ওভারভিউ, কেন আমরা কোন টেকনোলজিটা কেন শিখবো এবং কোথায় ইউজ করবো। ঠিক আছে। এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা নিয়ে কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে তাইলে বলতে পারেন। ভাইয়া লারাভেলের ইউজটা একটু বলবেন একবার? লারাভেলের, ইউজটা একটু বলবেন, কি যেন বলছেন? হ্যাঁ, পিএইচপিরই একটা ফ্রেমওয়ার্ক আছে। মনে করেন আমরা পিএইচপি র পিএইচপি দিয়ে মনে করেন অনেক বড় একটা ফাংশনাল একটা ওয়েবসাইট, একটা এলএমএস বানাইতে হবে, মনে করেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। সো এখানে তো অনেকগুলো লজিক বিল্ড করতে হবে। সো সেক্ষেত্রে পিএইচপি শুধু আমরা র পিএইচপি দিয়ে যদি এই জিনিসটা করতে যাই অনেক লম্বা কোড হয়ে যাবে এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে না।
সো সেক্ষেত্রে কিছু কিছু কমন কাজ আছে যেগুলো আমরা ফ্রেমওয়ার্কের মাধ্যমে করে ফেলতে পারি। সাপোজ আমি যদি নর্মালি একটা এক্সাম্পল দিই, যেমন প্রত্যেকটা ওয়েবসাইটে আমাদের কি প্রয়োজন হয়, অথেন্টিকেশন প্রয়োজন হয়, ঠিক আছে, লগ ইন লগ আউটের এই বিষয়টা। সো এটা যদি আমরা কোনো একটা প্যাকেজ ইউজ করতে পারি বা লারাভেলের কোনো একটা মানে ফাংশন যদি আমরা এখানে ইউজ করতে পারি, তাইলে কি হবে, খুব এই যে পিএইচপি দিয়ে যদি আমরা সেই কাজটা করতে চাই অনেক লম্বা কোড লেখা লাগবে। তো সেম জিনিসটা আমরা লারাভেল দিয়ে খুব শর্টকাটে কিন্তু করে ফেলতে পারবো, মানে খুব দ্রুত করে ফেলতে পারবো। লারাভেল এটা হচ্ছে আসলে কি পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক, মানে হচ্ছে কি আমরা কমন যে কাজগুলা করি সেগুলা ফ্রেমওয়ার্কে আগে থেকে করা থাকে। তো একটা ফাংশনকে কল করে দিলে বা একটা ক্লাসকে কল করে দিলে সেই কাজটা সেখানে অ্যাপ্লাই হয়ে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে বেসিক্যালি ফ্রেমওয়ার্কের কাজ আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। তো এগুলা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু বলেন। হ্যাঁ, একটা ওয়েবসাইট তো আমরা যখন এইচটিএমএল সিএসএস দিয়ে ফার্স্ট তৈরি করব, তখন এটা তো আসলে কি থাকবে, একটা স্ট্যাটিক ওয়েবসাইট, বা এটার মধ্যে কোনো ইন্টারেক্টিভিটি থাকবে না। সাপোজ আমি একটা বাটনে ক্লিক করলাম, সো একটা পেজ চেঞ্জ হবে। মনে করেন একটা বাটনে ক্লিক করলে কোনো একটা কিছু ডাউনলোড হবে, অথবা একটা পেজের মানে ডার্ক মোড, তারপর হচ্ছে ডার্ক মোড থেকে হোয়াইট মোড, হোয়াইট থেকে ডার্ক মোড, এই ধরনের একটা চেঞ্জ আসবে ইউআই এর মধ্যে। তো এই জিনিসটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা মানে এই প্রসেসটা যদি আমরা করতে চাই আর কি, মানে ওয়েবসাইটকে যদি ইন্টারেক্টিভ করতে চাই সেক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, ঠিক আছে, বুঝছেন? জি ভাইয়া। সো এই কারণে মূলত আমরা এই টেকনোলজি গুলো সবগুলো শিখবো আর কি। সো এগুলা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে আর থাকলে বলেন। এটা আমি জাস্ট হচ্ছে অনেকের হয়তো একটু এলোমেলো লাগতে পারে যে আমরা এতগুলা বিষয় শিখবো বললাম আসলে। ভাইয়া, আহ, হ্যাঁ বলেন। জি ভাই, রিয়েক্ট একটা দেখলাম, রিয়েক্টের কাজ কি? আচ্ছা, রিয়েক্ট হচ্ছে একটা ইউআই বেসড একটা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আর কি, ঠিক আছে। সো অনেক সময় দেখা যায় কি, মনে করেন একটা ওয়েবসাইটের যেটা হেডার, ঠিক আছে, অথবা আমি যদি বলি ফুটার। তো আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই সেখানে ফুটারটা সবসময় ফিক্স থাকে, ঠিক আছে, অথবা আমার হচ্ছে কি একই ধরনের হেডারটা সব জায়গায় সবগুলা পেজে লাগতেছে, এডমিন পেজেও লাগতেছে, বা যেখানে লগ ইন করবো সেখানেই লাগতেছে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে, এই যে ইউআই এর ক্ষেত্রে, মানে ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে, তো আমরা যদি এখানে শুধুমাত্র এই কাজটা যদি শুধুমাত্র এইচটিএমএল দিয়ে করি, তাহলে আমাদের কি করা লাগবে, সব সময় ওই যে হেডারের কোডটা কপি পেস্ট করা লাগবে প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে। তো এই কাজটা যদি আমরা একটা লাইব্রেরির মাধ্যমে করতে পারি, যাতে করে মনে করেন আমি কি করলাম, একটা কম্পোনেন্ট তৈরি করলাম। কম্পোনেন্ট কি জিনিস এখন হয়তো বুঝবেন না, আহ, আমরা আস্তে আস্তে বুঝবো এই জিনিসগুলা। মনে করেন আমি একটা কম্পোনেন্ট বা একটা এটার জন্য একটা মনে করেন রেফারেন্স তৈরি করলাম, মনে করেন একটা ওয়ার্ড তৈরি করলাম, তো যেটাকে আমি কল করলে সে সবসময় হেডারটাকে আমাদেরকে শেখানোর জন্য নিয়ে আসবে। সো এই ধরনের প্রসেসের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, রিয়েক্টটা ইউজ করতে পারি আর কি, ঠিক আছে, বুঝছেন? মনে করেন আপনি একটা এলএমএস বানাচ্ছেন যেখানে আসলে আপনার 10টা হেডার তৈরি করতে হবে, সবগুলো হেডার মনে করেন একই। সো আপনি কি এখানে প্রত্যেকবার কি এই যে কোডগুলা কপি পেস্ট করে করে বসাবেন? সেক্ষেত্রে জিনিসটা অনেক আনএফিশিয়েন্ট হবে, ঠিক আছে। সো আমরা সেক্ষেত্রে কি করতে পারি, এই যে একবারই আমরা জাস্ট কি করব, হেডারের ডিজাইনটা তৈরি করব, তারপর সেটা আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব। সো এই যে ডিজাইনটা তৈরি করে অ্যাপ্লাই করার জন্য, এই প্রসেসটা করার জন্য, কম্পোনেন্ট তৈরি করার জন্য বেসিক্যালি রিয়েক্ট ইউজ করা হয়। রিয়েক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ইউআই বেসড লাইব্রেরি, বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, সো প্রথমত আমরা যা বুঝলাম একদম এট ফার্স্ট, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের এইচটিএমএল দিয়ে স্টার্ট করতে হবে ওয়েব পেজ, বা একটা ওয়েব পেজ যদি আমরা তৈরি করতে চাই, বা একটা ওয়েবসাইট যদি আমরা তৈরি করতে চাই, শুরুতে আমাদের স্টার্ট করতে হবে কি দিয়ে, এইচটিএমএল দিয়ে, ঠিক আছে। সো এইচটিএমএল আসলে কি, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, হোয়াট ইজ এইচটিএমএল। এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো হাইপার টেক্সট মার্কআপ বলছে এখানে। সো এটা
কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় HTML, ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আসলে কেমন হয়, সেখানে বিভিন্ন ধরনের লজিক থাকে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো আমরা করতে পারি, ঠিক আছে? বাট HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এটা ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হয়, স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে ইউজ করা হয়, বাট এটাতে কোনো ক্যালকুলেশন বা এই ধরনের কোনো কিছু কিন্তু HTML এ করা হয় না। সো এটা একটু মাথায় রাখতে হবে, HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। হোয়াট ইজ HTML? HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো টেক্সট মার্কআপ মানে আসলে বোঝাচ্ছে HTML এ আসলে যারা HTML তৈরি করছে ওরা হচ্ছে কিছু এখানে টেক্সট আগে থেকে প্রিডিফাইন করে দিয়েছে, মানে আগে থেকে তৈরি করে দিয়েছে, ঠিক আছে? এই ধরনের টেক্সট গুলো ইউজ করে আমাদের কি করতে হয়, HTML টাকে লিখতে হয়, ঠিক আছে, বা HTML এর কোড গুলাকে লিখতে হয়। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে কি টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বুঝছেন? সো এই টেক্সট গুলা কিন্তু ফিক্সড, আগে থেকে তৈরি করে দেওয়া আছে, মানে প্রিডিফাইন, ঠিক আছে? অনেকটা হচ্ছে কি, মনে করেন বিভিন্ন আহ, এই যে আমরা মোবাইল ইউজ করার সময় বিভিন্ন বাটনের কাজ যেরকম ফিক্স থাকে, এরকমও এখানে হচ্ছে কি কিছু টেক্সট আছে যেগুলার আসলে কাজ ফিক্সড, এবং এগুলার মধ্যে দিলে সে একটা নির্দিষ্ট কাজ করে। এগুলো আমরা একটু একটু সামনে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবো। সো HTML is the standard markup language for creating web pages. সো এটা হচ্ছে কি ওয়েব পেজ তৈরি করার জন্য একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুলো স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে ব্যবহার করে। সো HTML এ আসলে অনেকগুলো এলিমেন্ট থাকে, সেখানে ট্যাগ থাকে, আর অনেক কিছু আসলে জিনিসপত্র থাকে, আমরা আস্তে আস্তে দেখবো। তো এটা হচ্ছে কি একটা স্যাম্পল, একটা HTML এর স্যাম্পল কেমন হয়, দেখতে কেমন হয়, ঠিক আছে, সেটার একটা ভিজুয়ালাইজেশন। এখানে এটা এই যে ডক টাইপ কেন লেখা হয়েছে, অ্যাঙ্গেল ব্র্যাকেট কেন দেওয়া হয়েছে, সেটা আমরা আস্তে আস্তে জানবো সামনে। যাই হোক, হোয়াট ইজ, সো HTML জানার জন্য আমাদের, বা HTML এ যদি আমরা কোড লিখতে চাই, শুরুতে আমাদের কিছু আসলে জিনিসপত্র আগে থেকে জানতে হবে। সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো এখন। সো প্রথমত আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ট্যাগ ইন HTML। ট্যাগ বলতে আসলে HTML এ কি বোঝায়। So in HTML hypertext markup language, a tag is a special code that is used to define element within a document. বেসিক্যালি আমরা যদি সহজ বাংলায় বলি, ট্যাগ হচ্ছে কি ফার্স্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং ফ্রন্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং ব্যাক অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আমরা যদি একটা নির্দিষ্ট টেক্সট লিখি, মানে একটা প্রিডিফাইন টেক্সট লিখি, তখন সেটাকে বলা হয় হচ্ছে কি HTML এর ভাষায় ট্যাগ। সো এখানে কিন্তু আপনি এই যে ফ্রন্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং ব্যাক অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে কিন্তু যে কোনো কিছু কিন্তু লিখে দেওয়া যাবে না, ঠিক আছে? সাপোজ এখানে আমি হ্যালো লিখে দিলাম, এটা কিন্তু ট্যাগ হবে না। কেন? ট্যাগ গুলো আসলে কি, এখানে কি লেখা যাবে সেই জিনিসটা আসলে নির্দিষ্ট, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে প্রিডিফাইন। অর্থাৎ যারা HTML তৈরি করছে ওরা কিন্তু এটা আগে থেকেই বলে দিয়েছে আর কি, মানে এখানে আমরা কি ইউজ করতে পারবো, ঠিক আছে? যেমন এখানে কিন্তু একটা ওয়েবসাইটের কি, ওয়েব পেজের কি তৈরি করা হয়েছে, হেডিং তৈরি করা হয়েছে। সো হেডিং তৈরি করার জন্য H1 নামের একটা কি আছে, ট্যাগ আছে, ঠিক আছে? তো ট্যাগ লিখতে হয় কিভাবে, ফ্রন্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যাক অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে হচ্ছে কি একটা নির্দিষ্ট টেক্সট, এই জিনিসটাকে ট্যাগ বলে। সো এখানে দেখেন আবার সেটাকে স্ল্যাশ দিয়ে আবার লেখা হয়েছে। সো এটাকে বলা হয় হচ্ছে কি ওপেনিং ট্যাগ, এটাকে বলা হয় হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ মানে হচ্ছে যেটা হচ্ছে কি স্ল্যাশ দিয়ে এন্ড করা হয় সেটাকে ক্লোজিং ট্যাগ বলে, আর মাঝখানে যে অংশটা থাকে সেটাকে বলা হয় ট্যাগের কন্টেন্ট। আমরা আস্তে আস্তে জানবো আরো অনেক কিছু। ট্যাগ আসলে দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে কি এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ বলা হয় যেই ট্যাগ গুলা একবার শুরু করলে সেটা ক্লোজিং কোথায় হয়েছে বা শেষ কোথায় হয়েছে সেটা বলে দিতে হয়। এই ধরনের ট্যাগ গুলাকে বলা হয় হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। সো ফার্স্ট অফ অল এখানে আমরা মনে করেন একটা H1 ট্যাগ তৈরি করতেছি, ঠিক আছে? H1 মানে হচ্ছে হেডিং 1। সো হেডিং 1 বলতে আমরা বিভিন্ন সময় ওয়েবসাইটে যখন যাই সেখানে একটা মাস্টার হেডিং থাকে, মানে একটা ওয়েব পেজের সবার উপরে সবচেয়ে বড় করে একটা হেডিং থাকে। এই ধরনের হেডিং গুলা তৈরি করা হয় মূলত H1 ট্যাগের মাধ্যমে। অর্থাৎ একটা H1 ট্যাগের ভিতরে যদি আমরা কোনো কিছু লিখে দিই সেটা সবসময় একটা ওয়েব পেজে গিয়ে বোল্ড করে দেখাই, ঠিক আছে? এটার কাজই হচ্ছে এটা। তো যেহেতু এগুলো প্রিডিফাইন টেক্সট, সেক্ষেত্রে এগুলার কাজগুলো হচ্ছে কি নির্দিষ্ট, ঠিক আছে? সো H1 ট্যাগ হচ্ছে একটা কি ট্যাগ, এটা একটা কন্টেইনার ট্যাগ। সো কন্টেইনার ট্যাগ গুলো আসলে কেমন হয়, কন্টেইনার ট্যাগ গুলো আমরা যদি একবার ওপেনিং করি এটা ক্লোজ কোথায় হয়েছে সেটা কিন্তু বলে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং দুইটা পার্ট থাকবে। এই ধরনের ট্যাগ গুলাকে বলা হয় কি কন্টেইনার ট্যাগ। সো কন্টেইনার ট্যাগের একটা লম্বা লিস্ট আছে, আমরা সেটা দেখবো কি কোন ট্যাগ গুলো আসলে কন্টেইনার ট্যাগ, সেগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করার সময় দেখবো।
এরপর হচ্ছে কি এমটি ট্যাগ। এমটি ট্যাগ বলা হয় সেগুলাকে যেগুলার হচ্ছে কি আমরা এই যে ক্লোজিং এর প্রয়োজন নেই। এমটি ট্যাগ গুলা বেসিক্যালি ক্লোজিং এর প্রয়োজন নেই। আহ, একটা ট্যাগ দিয়ে এটা ওপেনিং এবং ক্লোজিং হয়ে যায়, এগুলোকে সেলফ ক্লোজিং ও বলা হয় এই কারণে। ঠিক আছে, তো যেমন একটা ওয়েব পেজে যদি আমরা ইমেজ এড করতে যাই, সেক্ষেত্রে আইএমজি নামের একটা ট্যাগ আছে, সেটার মাধ্যমে অ্যাড করতে হবে। আর একটা লাইন ব্রেক তৈরি করতে চাইলে বিআর নামের একটা ট্যাগ আছে, সো এটাও একটা এমটি ট্যাগ। আর একটা হরিজন্টাল লাইন তৈরি করতে চাইলে এইচআর নামের একটা ট্যাগ আছে, সেটা ইউজ করতে হবে। সো আচ্ছা, আরে এইটার কেন ইউজ এবার করা হয় বলুন? এইচআর হচ্ছে কি হরিজন্টাল লাইন তৈরি করার জন্য। তো এখন এই যে এখানে যা বলতেছি এগুলা মনে না রাখলেও কোনো সমস্যা নাই, এগুলা যদি ভুলেও যান কোনো প্রবলেম নাই, এগুলো আমরা আবার যখন লিখবো প্রত্যেকটা জিনিস আমরা আবার দেখবো এগুলা। ঠিক আছে, আমি জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি, মানে কিছু জিনিস আমাদের আগে থেকে জানা লাগবে কোড লেখার আগে। ঠিক আছে, সেজন্য এই জিনিসগুলো আগে থেকে বলে দিচ্ছি, যখন লিখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। সো এবার একটা HTML যখন আমরা লিখবো বা একটা HTML ডকুমেন্ট যখন আমরা তৈরি করব, সো এটার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, একটা ওয়েব পেজ আসলে শো করে কার, স্ট্রাকচারটা তৈরি হয় কার মাধ্যমে, HTML এর মাধ্যমে। তো সেই HTML টা লেখার কিছু টেকনিক আছে। যেমন আমি যদি বলি এখানে আমরা যদি অ্যাপ্লিকেশন লিখি, যদি আমরা নর্মাল ফর্মাল অ্যাপ্লিকেশন গুলোর কথা চিন্তা করি আর কি। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের আসলে কয়টা পার্ট থাকে, যেমন হচ্ছে সাবজেক্ট থাকে, ঠিক আছে না, তারপর হচ্ছে আহ, এরপর হচ্ছে কি কি থাকে, এই যে অ্যাপ্লিকেশনের একটা বডি পার্ট থাকে, তারপর হচ্ছে কি একটা ক্লোজিং পার্ট থাকে বা অ্যাপ্লিকেশন এন্ডিং পার্ট থাকে আর কি। ঠিক আছে না, সো আমরা যদি কোনো কারণে একটা মানে মনে করেন আপনি লিভ অ্যাপসনের জন্য কি করতেছেন, একটা অ্যাপ্লিকেশন দিচ্ছেন, সেখানে যদি আপনি সাবজেক্টটা না দেন, তাহলে অ্যাপ্লিকেশনটা কি ভ্যালিড অ্যাপ্লিকেশন হবে? হবে না। তার মানে অ্যাপ্লিকেশনে যে কিছু কি আছে, ম্যান্ডেটরি জিনিসপত্র আছে যেগুলো অবশ্যই লিখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশনের একটা স্ট্রাকচার। সেম ভাবে HTML ডকুমেন্ট লেখার ক্ষেত্রে বা HTML এ কোনো একটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু ম্যান্ডেটরি পার্ট আছে যেগুলো মাস্ট বি লিখতে হবে প্রত্যেকটা HTML ডকুমেন্টের ক্ষেত্রে। এই জিনিসটা অবশ্যই অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, যারা প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনারা হচ্ছে সি বা সি প্লাস প্লাস করার সময় আপনারা দেখছেন হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট আইও এই ধরনের কিছু আসলে হেডার ফাইল অ্যাড করে দিতে হয়, অনেকটা এরকমই আর কি এখানে। সো HTML লেখার সময়ও এরকম কিছু আসলে ফিক্সড কিছু জিনিসপত্র আছে যেগুলো মাস্ট বি লিখতে হবে প্রত্যেকটা ডকুমেন্ট লিখতে। প্রথমত যেটা হচ্ছে কি আমাদের বলেই দিতে হবে কি আমরা কোন ধরনের ডকুমেন্ট আসলে লিখতেছি, সেটার জন্য আমাদের এখানে একটা ডিক্লারেশন দিতে হবে HTML ফাইলের শুরুতেই। তো এই জিনিসটা আমরা কিভাবে দিব, ফ্রন্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে কি এক্সক্লেমেশন সাইন, এরপর হচ্ছে কি আমরা লিখবো ডক টাইপ। ডক টাইপ মানে হচ্ছে কি ডকুমেন্ট টাইপ, আমরা কি ধরনের ডকুমেন্ট লিখতেছি সেটার টাইপটা বলে দেওয়া, এটা হচ্ছে কি HTML। এবং সেটা এখানে কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। এটার কাজ হচ্ছে এতটুকু। এটা দিয়ে আমরা মূলত বোঝাচ্ছি হচ্ছে কি এখানে একটা আমরা ভ্যালিড HTML লিখবো। আচ্ছা, এই HTML এর আবার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেডার পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। ঠিক আছে, সো এই পুরো জিনিসটাকে আবার আমাদের কার মধ্যে রাখতে হবে, HTML নামের একটা ট্যাগ আছে, যে ট্যাগের ভিতরেই হচ্ছে আমাদের সবকিছু রাখতে হবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে কি রুট এলিমেন্ট, মানে হচ্ছে মূল এলিমেন্ট। আচ্ছা, সো এবার আমাদের হচ্ছে কি এই যে রুট এলিমেন্টের ভিতরে যাওয়ার পরে আমাদের কি থাকবে, হেডার পার্ট থাকে একটা, আর একটা হচ্ছে বডি পার্ট। সো এই যে HTML এর যেটা হেডার পার্ট সেটা বেসিক্যালি একটা হেড ট্যাগের ভিতরে থাকে। সো হেড এই ট্যাগটা মূলত একটা কন্টেইনার ট্যাগ, মানে হচ্ছে যেটার ওপেনিং এবং এন্ডিং এটাই থাকে। হেড ট্যাগের ভিতরেই মূলত হচ্ছে কি থাকে, টাইটেল নামের একটা ট্যাগ থাকে যেটাতে মূলত একটা ওয়েব পেজের টাইটেলটা লেখা থাকে। আচ্ছা, এরপরে এই হেড ট্যাগের ভিতরে আরো অনেকগুলো জিনিসপত্র থাকতে পারে। সাপোজ আমরা একটা ব্যাক এন্ড এর কাজ করতেছি, সো ব্যাক এন্ড মানে হচ্ছে কি একটা সাপোজ আমরা একটা ফর্ম সাবমিট করতেছি, সো ফর্মের ডাটাগুলো আসলে কোন জায়গায় গিয়ে কিভাবে সাবমিট করছি সেটা কিন্তু আমরা কখনো দেখি না। ঠিক আছে, অর্থাৎ যে জিনিসগুলো ওয়েবসাইটে আমরা ইন্টারনালি ঘটে থাকে এগুলো আমরা আসলে ভিজুয়ালাইজেশন করি না, এই ধরনের জিনিসগুলোকে বলা হয় হচ্ছে ব্যাক এন্ড। আর যেগুলো আমরা সরাসরি দেখি, যেমন একটা বাটন এর উপর মাউসের কার্সর নিয়ে গেলে সেটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে কি ফ্রন্ট এন্ড, যেগুলো আমরা ভিজুয়ালাইজ করতে পারি। ঠিক আছে, সো এই যে ব্যাক এন্ড এর যত লিংক আছে সেগুলা মূলত আমরা কার মধ্যে রাখবো, হেড ট্যাগের ভিতরে রাখবো, বা মেটা ডাটার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা হেড ট্যাগের মধ্যে রাখবো। মেটা ডাটা কি জিনিস সেটা আমরা আস্তে আস্তে জানতে হবে। আচ্ছা,
এরপরে একটা ওয়েব পেজের মধ্যে কি থাকতে পারে, টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ভিডিওস থাকতে পারে, লিঙ্কস থাকতে পারে, আর অনেক কিছু আসলে থাকতে পারে। তো এই জিনিসগুলা সবগুলাই কিন্তু আমরা রাখবো কার মধ্যে, বডি নামের একটা ট্যাগের ভিতরে এই জিনিসগুলা রাখতে হবে, এবং প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট ট্যাগের ভিতরে রাখতে হবে। এটাই ছিল HTML এর একটা ডকুমেন্ট স্ট্রাকচার, বা এটাকে বলা হয় কি HTML এর ডম স্ট্রাকচার। বুঝে গেছে? হুম? এই জিনিসটা কি বুঝছেন? না বুঝলেও কোনো সমস্যা নাই, এটা আমরা আবার দেখার সময়। আচ্ছা দেখেন, এবার হোয়াট ইজ কোড এডিটর। মনে করেন আমরা যখন একটা ইমেজ তুলি, তখন ইমেজের মনে করেন কোন একটা জায়গায় আমার ব্রাইটনেস বাড়ানো লাগছে, সেক্ষেত্রে আমরা কি করি, মোবাইল থেকে বিভিন্ন ইমেজ এডিটরে নিয়ে গিয়ে সেখানে কি করি, ইমেজটাকে ইম্পোর্ট করি, এবং সেখানে বিভিন্ন টুলস ইউজ করে আমরা সেটাকে কি করি, স্যাচুরেশন, কালার স্যাচুরেশন বা বিভিন্ন কিছু ইউজ করে সেটাকে চেঞ্জ করি। সেম ভাবে আপনি যখন একটা ওয়েব পেজ তৈরি করবেন, সেটার যে কোড গুলা লিখতে হবে বা সেটার যে স্ট্রাকচার তৈরি করার জন্য যে জিনিসপত্র গুলো আছে, সেগুলোও কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আমাদের কি করতে হবে, লিখতে হবে বা ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে নির্দিষ্ট একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা করবো, এটাকেই বলা হচ্ছে কি কোড এডিটর। মানে যেটাতে আমরা জিনিসপত্র গুলা লিখবো সেটাকেই বলা হয় হচ্ছে কি এডিটর। ঠিক আছে? তো HTML এর কোড লেখার জন্য আসলে অনেকগুলো এডিটর আছে, অ্যাটম আছে, VS কোড আছে, তারপর হচ্ছে ব্র্যাকেটস আছে, সাবলাইম টেক্সট আছে, ঠিক আছে? এরকম আরো অনেকগুলো আসলে কোড এডিটর আছে, নোটপ্যাড আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, ঠিক আছে? আমরা এখানে বেসিক্যালি হচ্ছে VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে সেটা ইউজ করবো আর কি। ঠিক আছে, আশা করি আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়েছেন। আচ্ছা, এবার তাইলে আমরা এখন একটা HTML ফাইল তৈরি করব। তার আগে আহ আচ্ছা যাই হোক, তার আগে আমরা এখানে কি করতেছি, এখানে সাপোজ হচ্ছে কি একটা ফোল্ডার তৈরি করতেছি, যে ফোল্ডারে গিয়ে আমরা বলতেছি হচ্ছে কি এখানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, স্ট্যাক ডেভেলপমেন্ট। আচ্ছা, তো এটা আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, এবং এটার ভিতরে গিয়ে একটা নিউ ফোল্ডার তৈরি করতেছি HTML নাম দিয়ে। ঠিক আছে? তো HTML এর ভিতরে গিয়ে এবার যে মনে করেন আমরা একটা ফোল্ডার তৈরি করতেছি ক্লাস নাম্বার 1 এর, ক্লাস নাম্বার 01। আচ্ছা, তো এটার ভিতরে গেলাম। এবার কিন্তু আমরা একটা কি তৈরি করব, HTML ফাইল তৈরি করব। সো HTML ফাইল তৈরি করার আগে আমাদের আরেকটা বিষয় জানা লাগবে, সেটা হচ্ছে কি, সাপোজ আমি মনে করেন এখান থেকে এই যে এটাতে ক্লিক করলাম, এই ফাইলের শেষে কি লেখা আছে, PDF, মানে হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট বোঝাচ্ছে আর কি। ঠিক আছে? এই ফাইলের শেষে লেখা আছে হচ্ছে কি ডক, মানে হচ্ছে এটা ডকুমেন্ট টাইপ একটা জিনিস। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি, এই ফাইলের শেষে লেখা আছে হচ্ছে কি PNG। ঠিক আছে? এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে একটা ফাইলের এক্সটেনশন, মানে হচ্ছে ওই ফাইলের মধ্যে আসলে কি ধরনের জিনিসপত্র আছে সেটা রিপ্রেজেন্ট করে কি ওই ফাইলের এক্সটেনশন। ঠিক আছে? যেমন আমি যদি এটাতে ক্লিক করি, যে .txt এটা দেখাচ্ছে। ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় কি ফাইলের ফাইল নেম এক্সটেনশন। এক্সটেনশন দিয়ে আসলে বোঝায় ওই ফাইলের ভিতরে আসলে কি ধরনের ডাটা আছে। .txt মানে হচ্ছে এখানে টেক্সট টাইপের সব ডকুমেন্ট রাখা যাবে। ঠিক আছে? সেম ভাবে HTML ফাইল লেখার ক্ষেত্রে সব সময় HTML এর একটা ফিক্সড এক্সটেনশন আছে, সেটা ব্যবহার করতে হবে। সেই এক্সটেনশনটা হচ্ছে কি .stm অথবা .html। এই জিনিসটা প্রত্যেকটা HTML ফাইলের শেষে কিন্তু দিতে হবে, তাইলেই ব্রাউজার বুঝে নিবে হচ্ছে কি এটা একটা HTML ফাইল। ঠিক আছে? সো আমরা এখন একটা HTML ফাইল তৈরি করব। সো আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এরপর হচ্ছে এখানে দেখেন নিউতে গিয়ে আমরা কি করব, এখানে একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করলাম। সো এখানে কি লেখা আছে, নিউ ডকুমেন্ট। সাপোজ আমি এটাকে নাম দিচ্ছি ইনডেক্স। এরপরে HTML ফাইল যেহেতু আমরা তৈরি করব, সে তো এখানে কি করতে হবে, .txt এটাকে রিমুভ করে দিয়ে আমাদের এখানে বলতে হবে কি HTML। ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি এখানে এই যে ফাইলের নামটা লেখার সময় আপনারা স্পেস দিতে পারবেন না। ঠিক আছে? স্পেস দেওয়া যাবে না। তো দুইটা ওয়ার্ড যদি হয়, সাপোজ হচ্ছে কি ক্লাস নেম মনে করেন এই ধরনের লিখতে চাচ্ছেন, ক্লাস একটা ওয়ার্ড, নেম একটা ওয়ার্ড, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ক্লাস এভাবে লিখবেন। এই যে সাপোজ এখানে আমি লিখলাম ক্লাস, এরপর নেমের ফার্স্ট লেটারটা বড় হাতে করে দিন, অথবা এখানে আন্ডারস্কোর ইউজ করা যাবে। ঠিক আছে? বাট স্পেস ইউজ করা যাবে না। তো আমরা আবার ইন্ডেক্স করে দিলাম। এই যে যেহেতু এটার ফাইল নেম এক্সটেনশনটা আমরা চেঞ্জ করেছি, এবার যদি আমি এন্টার প্রেস করি, এখানে আমাদেরকে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, বলতেছে হচ্ছে কি ইফ ইউ চেঞ্জ আ ফাইল নেম এক্সটেনশন
the file might become unusable. অর্থাৎ এটা যেহেতু একটা টেক্সট ডকুমেন্ট ফাইল ছিল, এটার এক্সটেনশনটা যখনই আমি চেঞ্জ করে দিলাম, তখন সে বলতেছে এই ফাইলটার এই যে টেক্সট ডকুমেন্ট যে ছিল সেটার কাজটা আনইউজেবল হয়ে যাবে, মানে এই ফাইলটা তখন আর টেক্সট ডকুমেন্টের মতো বিহেভিয়ার করবে না, এটার আচরণটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখন কিন্তু ইয়েস দিব, কারণ হচ্ছে আমরা চাচ্ছি এটা চেঞ্জ করবো, এটা HTML হয়ে যাবে। ইয়েস দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আইকনটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমার পিসিতে যে ব্রাউজারটা ডিফল্ট সেটিং করা আছে সেই ব্রাউজারের আইকন চলে আসছে। আপনাদের সবার ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট আসতে পারে, কারো ফায়ারফক্স আসতে পারে, যদি কারো হচ্ছে ক্রোম ডিফল্ট করা থাকে তাহলে ক্রোমের আইকন আসতে পারে, আর কারো যদি মাইক্রোসফট এজ থাকে তাহলে এজের আইকন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা প্রবলেম সবার হতে পারে, সেটা হচ্ছে কি আমার এখানে এই যে এক্সটেনশনটা কিন্তু শো করতেছে, অনেকের ক্ষেত্রে এক্সটেনশনটা শো নাও করতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা বেসিক্যালি হচ্ছে আনচেক করা থাকে অনেকের ক্ষেত্রে, যার কারণে এরকম দেখায়। ঠিক আছে, এই যে এক্সটেনশন শো করে না, সেক্ষেত্রে আপনারা কি করে দিবেন, ফাইল নেম এক্সটেনশনটা এখানে চেক করে দিবেন। ঠিক আছে, সো অথবা এখানে সার্চ করলে হয়ে যাবে ফাইল নেম সো এক্সটেনশন। আচ্ছা এইখানে আমরা উইন্ডোজ সার্চ করব, সরি এই জায়গায় গিয়ে আমরা কি, আচ্ছা এখানে সার্চ করলে হবে এক্সটেনশন থেকে আমরা সার্চ করি, এই যে এরকম ফাইল নেম। আচ্ছা এখানে দেখাচ্ছে না চেঞ্জ ফাইল নেম, ফাইল নেম এক্সটেনশন। আচ্ছা যাই হোক, এটা সেটিং থেকেও করা যায় আর কি, সমস্যা নাই। এখানে যদি না দেখায় সেক্ষেত্রে আপনারা চাইলে সেটিং থেকে করতে পারবেন, বা যাদের উইন্ডোজ 11 আছে তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট দেখাইতে পারে আর কি। ঠিক আছে, এখানে ভিউতে গিয়ে আপনারা এই যে এটা কি করে দিবেন, চেক করে দিবেন আর কি। ঠিক আছে, বুঝছেন? তাহলে কি হবে, এখানে ফাইল নেম এক্সটেনশনটা শো করবে। এবার আমাদের হচ্ছে কাজ হচ্ছে কি, এই যে আমরা যে index.html ফাইলটা আসলে তৈরি করলাম, সেই জিনিসটা আমাদের এবার কোড এডিটরে ওপেন করতে হবে HTML কোড লেখার জন্য। ঠিক আছে, তো আমরা অলরেডি একটা এডিটর ইনস্টল করে রেখেছি, সেই এডিটরের নাম হচ্ছে কি VS Code বা ভিজুয়াল স্টুডিও। ঠিক আছে, আমি বলেছিলাম ক্লাসে আপনাদেরকে এটা কিভাবে ডাউনলোড করবেন। সো এটা আমরা ডাউনলোড করব কিভাবে, ভিজুয়াল স্টুডিও কোডটা। সো আমরা যদি এখানে VS Code লিখে সার্চ করি, আচ্ছা বলে যদি আমরা VS Code লিখে সার্চ করি, তাহলে এই যে VS Code এর সাইটটা আসবে, এখানে যদি আমি যাই ডাউনলোডে ক্লিক গুলো হয়ে যাবে। সো এখানে এই যে ভিজুয়াল স্টুডিও কোডের এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, যাদের উইন্ডোজ আছে উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন, অথবা যাদের ম্যাক ইউজার আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে যে ম্যাকের জন্য আলাদা আছে, তারপর হচ্ছে লিনাক্স এর জন্য আছে। ঠিক আছে, অবশ্যই এখানে অ্যাবাউটে গিয়ে, ঠিক আছে এখানে অ্যাবাউটে গিয়ে এটা দেখেন সিস্টেমে গিয়ে অ্যাবাউটে গিয়ে এখানে অ্যাবাউট দেখাবে আর সিস্টেমে যায়। সো অ্যাবাউটে গিয়ে আপনাদের হচ্ছে কি পিসির যেটা বিট সেটা চেক করে নেবেন কত বিটের। ঠিক আছে, এটা লেখা থাকে অ্যাবাউটে। আচ্ছা, সো যদি 32 বিট হয় তাহলে 64 বিট গুলো কাজ করবে, সেক্ষেত্রে আপনি 32 বিট করে নেবেন। আর 64 বিট হলে 32 বিট 62 বিট যে কোনোটাই কাজ করবে। ঠিক আছে, আর যদি 64 বিট হয় তাহলে সমস্যা নেই, এখানে ডিরেক্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হলে এখানে একটা ফাইল দিয়ে দিবে, সেটাতে ডাবল ক্লিক করে আপনারা সেটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সেটা যখন আমরা ওপেন করব এই ধরনের দেখাবে। ঠিক আছে, ব্ল্যাঙ্ক অথবা এখানে একটা ফাইল ওপেন করা থাকবে। ঠিক আছে, এই ধরনের দেখায়। সো আমরা যে HTML আসলে ইয়াটা তৈরি করলাম, ফোল্ডারটা তৈরি করলাম। ঠিক আছে, এই যে HTML ফোল্ডারটা তৈরি করলাম, আমরা চাইলে সরাসরি এই ফোল্ডারকে ধরে ড্র্যাগ করে এই VS Code ছেড়ে দিলে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আমি এখানে এই VS Code এটাকে ছেড়ে দিলাম, দেখেন। আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু সেটা ওপেন হয়ে গেছে, যে ক্লাস 1 কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে দেখেন index.html কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, সো আমি যদি চাই এখান থেকে আবার index.html এখান থেকে ডিলিট করে দিয়ে এখান থেকেও কিন্তু তৈরি করতে পারি আমরা। ঠিক আছে, কিভাবে তৈরি করবো সেই জিনিসটা আপনাদের ক্ষেত্রে এই ধরনের দেখাবেন। ঠিক আছে, ওয়েলকাম দেখাবেন, সো ওয়েলকামটা কেটে দিলে চলে যাবে। সো মনে করেন এটা আমি এখন ডিলিট করে দিই। ঠিক আছে, এই যে চলে গেল। আচ্ছা, সো সেক্ষেত্রে আসলে কি ধরনের দেখাবে, আমরা যদি এখান থেকে তৈরি করতে চাই, সো যেটা করতে হবে দেখেন এই যে অ্যারো সাইনটা কোন দিকে আছে, HTML এর দিকে মুভ করে আছে, অর্থাৎ রাইট সাইডে মুভ করে আছে। আমি যদি ক্লিক করি যে ডাউন হলো, তার মানে এই ফাইলের ভিতরে ঢুকলাম, আমরা এখন HTML ঢুকলাম। এবার
এই যে ক্লাস 1 এর মধ্যে যদি আমি ঢুকতে চাই তাহলে এই যে এখানে ক্লিক করলে এটার মধ্যে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখেন একটা আইকন কি নিউ ফাইল তৈরি করার জন্য, আর একটা আইকন হচ্ছে নিউ ফোল্ডার তৈরি করার জন্য। যেহেতু আমরা HTML ফাইল তৈরি করব তাহলে আমরা এখানে ক্লিক করলাম। এটা এখানে আমাকে এবার বলতে চাচ্ছি কি এটার ভিতরে একটা নাম দিতে বলতেছি। আমি এটাকে নাম দিচ্ছি index.html, ঠিক আছে? যাওয়ার সাথে সাথে এন্টার প্রেস করলে এটা ওপেন হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, সো HTML লেখার জন্য আমাদের প্রিরিকুইজিট আমরা কি দেখেছিলাম, ডম স্ট্রাকচারটা তৈরি করে নিতে হবে। প্রথমে একটা ডম স্ট্রাকচার লিখতে হবে, ঠিক আছে? যে জিনিসটা প্রত্যেকটা HTML ডকুমেন্ট লেখার ক্ষেত্রে প্রয়োজন আমাদের। তো সেক্ষেত্রে সেটা যদি আমরা লিখতে চাই এখানে, সো আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে এক্সক্লেমেশন সাইন দিলাম, তারপর লিখলাম হচ্ছে এখানে ডক টাইপ লিখলাম, তারপর হচ্ছে এখানে বললাম হচ্ছে কি HTML, এরপর এটা ক্লোজ করে দিলাম, সরি HTML ক্লোজ করে দিলাম। তারপর আমাদের যে অংশটা থাকবে সেটা হচ্ছে কি HTML একটা ট্যাগ লিখতে হবে। সো HTML এভাবে লিখে দিলাম। তো দেখেন এখানে ক্লোজিং ট্যাগটা অটোমেটিক চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে বিএস কোডের ইন্টেলিজেন্সের কারণে হচ্ছে। সো এরপরে আমরা এন্টার প্রেস করলাম। এটার ভিতরে আমাদের লিখতে হবে হচ্ছে কি একটা হেড ট্যাগ। HTML কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। সো আমি এখানে লিখলাম হচ্ছে কি হেড, তারপর এটাকে ক্লোজ করলাম, এবং হেডের ভিতরে বেসিক্যালি টাইটেল নামের একটা ট্যাগ থাকে, তাহলে সেটা লিখলাম, এটা ক্লোজ করলাম। সো এখানে জাস্ট বলে দিলাম দিস ইজ টাইটেল। ভাইয়া ক্লোজিং ট্যাগ আসার জন্য কি ট্যাব চাপ দিতে হয়? না, এন্টার সাব দিলেও হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, যাদের আসতেছে না, এটা অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে, আমি পরে দেখাচ্ছি এটা কেন আসতেছে না। ভাইয়া ডক টাইপের পাশে যে HTML লিখছেন ওখানে এলটাকে ক্যাপিটাল দিয়ে দিয়েছেন মনে হয় ভুলে। এই ছোট একটা একটা হ্যাঁ না, এটা আসলে ফন্টের আচ্ছা কারণে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা এখানে ফন্ট একটা ডিফারেন্ট ইউজ করেছি তো আমি, আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, সেগুলো দেখা দিবে। আচ্ছা, এরপর হচ্ছে কি এখানে বডি ট্যাগ আমরা ব্যবহার করব। বডি ট্যাগের মধ্যে আমাদের যাবতীয় কাজগুলো হবে, ঠিক আছে? এর এটাই হচ্ছে বেসিক্যালি একটা HTML এর কি ডম স্ট্রাকচার বা ডকুমেন্ট স্ট্রাকচার। এখন এই জিনিসটা আমরা চাইলে এক ক্লিকে নিয়ে আসতে পারি। সো আমি এটা রিমুভ করে দিলাম। কিভাবে এক ক্লিকে নিয়ে আসবো পিএস কোডে? প্রথমত হচ্ছে কি আমরা শিফট বাটনটা চেপে ধরে এক্সক্লেমেশন সাইনটা দিব, এই যে কিবোর্ড থেকে এক্সক্লেমেশন সাইনটা তুলব। এরপরে যদি আমি এন্টার প্রেস করি অথবা কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস করি, তাহলে এই যে দেখেন কি হয়ে গেল, আমাদের এই যে পুরো জিনিসটা কিন্তু চলে আসছে। বাট এখানে এক্সট্রা অনেক কিছু আসছে, সেগুলো প্রয়োজন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। বাট হচ্ছে এই যে দেখেন এখানে ডম স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখানে একটা টাইটেল সহ ডম স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা চাইলে কি করতে পারি, আরেকবার দেখেন। এক ক্লিকে নিয়ে আসতে পারি। কন্ট্রোল জ্যাক আমি আবার নিয়ে গেলাম, তাহলে হচ্ছে আমরা দুইভাবে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে কি এক্সক্লেমেশন সাইনটা তুললাম, তোলার পরে এন্টার প্রেস করলাম, ঠিক আছে? অথবা ট্যাব কিবোর্ডে যে ট্যাব বাটনটা আছে সেটা প্রেস করলে চলে আসবে। অথবা আপনি যদি এখানে লিখেন হচ্ছে কি HTML5 এভাবে যদি লিখে এন্টার প্রেস করেন তাও কিন্তু চলে আসবে এটা, ঠিক আছে? বুঝছেন? ভাইয়া So, HTML প্রেস করার পর কি এন্টার ক্লিক করেন? HTML5 তারপর এন্টার প্রেস করলে আসবে, অথবা শর্টকাট হচ্ছে কি আপনি কি করতে পারেন, এক্সক্লেমেশন সাইন দিয়ে এন্টার প্রেস করতে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বেস কোডে এখানে কিছু বিষয় আসলে বলে রাখা উচিত। সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে অটো সেভটা অন করে রাখবেন, তারপর এই যে ফাইলে গিয়ে অটো সেভটা অন করে রাখবেন, তারপর হচ্ছে এখানে ভিউতে যাওয়ার পরে ওয়ার্ড র্যাপটা অন করে রাখবেন, ঠিক আছে? এই জিনিসগুলো করে রাখবেন। এরপরে এই যে আমার এখানে দেখেন কি আসতেছে, এখানে আইকন আসতেছে। HTML লেখার সাথে সাথে .html লেখার সাথে সাথে এখানে আইকন আসবে, বাট আপনার ক্ষেত্রে আসবে না এই জিনিসটা। সো এগুলো যদি আনতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এক্সটেনশনে ক্লিক করবো। এই যে এখানে এক্সটেনশনে ক্লিক করলে আমার এখানে যেগুলো ইনস্টল করা আছে সেগুলো ফার্স্টে লোড হবে, আর ইনস্টল করা না থাকলে আমরা এখানে সার্চ করলে নাম দিয়ে সেটা চলে আসবে। সো একটু লোড হোক, পুরো জিনিসটা এই যে চলে আসছে। সো প্রথমত আপনাদের যেগুলো ইনস্টল করতে হবে সেক্ষেত্রে আপনারা লিখবেন হচ্ছে ইমেট লাইভ, ঠিক আছে? ইমেট লাইভ লিখবেন, লেখার পরে এটা এই ধরনের আসবে, ঠিক আছে? আমার এখানে তো ইনস্টল করা আছে, আপনাদের এখানে আনইনস্টল আমার এখানে আনইনস্টল দেখাচ্ছে। সো আপনাদের এখানে ইনস্টল অপশন থাকবে, এখানে ক্লিক করলে সেটা ইনস্টল হয়ে যাবে। সেকেন্ডলি আরেকটা করবেন, সেটা হচ্ছে কি HTML ফ্লাই, এটা করতে পারেন। অবশ্যই আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে লাইভ প্রিভিউ। লাইভ প্রিভিউ এখানে যদি লিখেন লাইভ প্রিভিউ তাহলে অটোমেটিক চলে আসবে। এরপরে এটা ইনস্টল করবেন। এরপরে লাইভ প্রিভিউ সার্ভার ইউজ করতে পারেন এটা। এরপরে হচ্ছে এই যে আইকন গুলো আসার জন্য
এখানে লিখবেন হচ্ছে ম্যাটেরিয়াল আইকন থিম, এটা লিখে যদি এন্টার প্রেস করেন এখানে, তাহলে এই ধরনের আসবে। এটাতেও আমরা ইনস্টলে যদি ক্লিক করি তাহলে ইনস্টল হয়ে যাবে। যেমন আমার এখানে কিন্তু এটা ইনস্টল করা নাই। ভাইয়া ইমেট লাইভ একটা ছিল নাকি? ইমেট লাইভ, আমরা যদি ইনস্টল ক্লিক করি তাহলে হ্যাঁ বলেন। ভাইয়া ইমেট লাইভ নামে একটা ছিল কিছু। হ্যাঁ হ্যাঁ ইমেট লাইভ একটা আছে, ইমেট লাইভ এই যে শর্টকাট গুলোর জন্য, ইমেট লাইভটা শর্টকাট গুলোর জন্য। বুঝছেন? এই যে আমরা যে কি করলাম এখানে হচ্ছে কি এক্সক্লেমেশন সাইন প্রেস করে এন্টার প্রেস করলাম, ঠিক আছে। আর অনেকগুলো শর্টকাট যখন আমরা ইউজ করবো ইমেট লাইভটা আমাদের লাগবে আর কি, ঠিক আছে। সো এগুলো আপনারা চাইলে এখান থেকে কি করে নিতে পারেন, ইনস্টল করে নিতে পারেন আর কি। এক্সটেনশন গুলো সবগুলা ইনস্টল করার দরকার নাই, এখানে সব কিছু ইনস্টল করার দরকার নাই। সেক্ষেত্রে যেটা হবে ফেসবুক লোড পেতে অনেক টাইম লাগবে, মানে প্রেসার থাকবে, প্রেসার পড়তে তখন অনেক, ঠিক আছে। যেগুলো প্রয়োজন সেগুলাই মানে আমরা নিব আর কি আপাতত। এরপরে হচ্ছে বিএস কোডের আপনারা চাইলে, এখন তো আমি ড্রাকুলা একটা থিম ইউজ করতেছি, আপনারা চাইলে অন্য থিমও ইউজ করতে পারেন। এই যে থিমে যাবেন কালার থিম, সো এখানে বিএস কোডের যে অনেকগুলো থিম আসলে তৈরি করা আছে, আপনারা চাইলে চার্জ করে কিন্তু চেঞ্জ করতে পারেন। আমি এই যে ড্রাকুলা থিমটা ইউজ করতেছি, আপনারা চাইলে এই ধরনের যে কোনো থিম এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। সেখানে অনেকগুলো থিম আসলে আছে আর ঠিক আছে। সো যাই হোক, এখান থেকে আপনারা চাইলে কি করতে পারবেন, থিম চুজ করতে পারেন। আর এখানে আরো অনেক কিছু করা যায়, বিএস কোড নিয়ে যদি বলতে থাকি তাহলে আরো অনেক কিছু বলা যাবে আর কি, ঠিক আছে। আপাতত বিএস কোড নিয়ে আমি বলতেছি না, আমরা আস্তে আস্তে শিখে ফেলবো, বিএস কোড আর অনেক কিছু আছে। আচ্ছা, লাইভ প্রিভিউটা অবশ্যই মানে ইনস্টল করবেন, তাইলে এই যে এই কর্নারে কি আসবে, একটা শো প্রিভিউ নামের একটা এই যে ধরনের আসবে আর কি, ঠিক আছে। তো আমি প্রথমে এবার কি করলাম, এই যে HTML এর ডক স্টেটমেন্ট এখানে নিয়ে আসলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই আমার পিএস কোডের মধ্যে আগে ওই যে ওই আপনার প্রোগ্রামিং করার জন্য আর কি ইনপুট আউটপুট ওই ফাইলগুলো আলাদা হিসেবে মানে একটা ডিজাইন করা আছে, যেভাবে প্রোগ্রামিং করা আর কি, মানে ইনপুট নেওয়ার জন্য আউটপুট নেওয়ার জন্য আউটপুট পাওয়ার জন্য। তো এখন আমি যদি এইচটিএমএল এ আবার মানে ইয়া করি, এটা কি চলে যাবে? এগুলো চলে যাবে? হ্যাঁ বুঝে নাই। মানে আমার ওই মানে পিএস কোডের মধ্যে আর কি প্রোগ্রামিং করার জন্য ওই এক পাশে করে ইনপুট আর আউটপুট ফাইলগুলো মানে সেট করা আছে সাথে সাথে, মানে মানে ইনপুট আউটপুট দেখার জন্য। তো এখন আমি যদি এইচটিএমএল এর ক্ষেত্রে এটা যদি মানে ফাইলটা নিয়ে আসি, সেক্ষেত্রে কি ওই জিনিসটা পুরো চলে যাবে নাকি সেটআপটা পুরো চলে যাবে? বিএস কোডে তো আপনি যখন এই সেটআপে করেন, যখন আপনি স্প্লিটের কথা বলতেছেন, স্প্লিট করলে আরেকটু এখানে একটা ফাইল, হ্যাঁ, আমি সি সি প্লাস প্লাস কোডের ক্ষেত্রে বলতে চাই। আবার স্প্লিট করলে, হ্যাঁ ধরে নিলাম হচ্ছে আপনি এখানে সি প্লাস প্লাস কোড লিখছেন, এই পাশে আউটপুট দেখেন, ঠিক আছে, এরকম না জিনিসটা। হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, এইটাই তো। পাশে আউটপুট দেখে নেন। সো এটা ওই যে আমরা হ্যাঁ হ্যাঁ, HTML করলে ওইভাবে এনভায়রনমেন্ট সেটআপ হয়ে যাবে। আবার যদি আপনি ওপেন করি তবে লাইভ প্রিভিউ সি প্লাস প্লাস এটাও করতে পারেন, বুঝছেন? এটা সমস্যা না, এটা কেটে দিলাম, আচ্ছা। এটা চলে গেল। স্প্লিট আপনি যে করতে পারেন। আচ্ছা, সো এই স্প্লিটের কাজ আমাদের আসবে, আমরা একই সাথে HTML CSS লিখবো, তখন আমাদের একটু দুটো ভিডিও করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সো এই যে HTML এর একটা ডম স্ট্রাকচার আমরা এখন কি করে ফেললাম, তৈরি করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে এই জিনিসটার একটু যদি আমরা প্রিভিউটা একটু দেখার চেষ্টা করি, এটাকে যদি আমরা একটু রান করার চেষ্টা করি, ঠিক আছে, এই এতটুকুতেই আমরা আসলে কি দেখতে পাবো। সো আমি যদি এখানে এটাকে রান করি, প্রিভিউতে ক্লিক করলাম, এখানে এই যে একটা নির্দিষ্ট জায়গা থেকে রান, এখানে নাই আউট, জাস্ট টাইটেলে ডকুমেন্ট লেখা ছিল, এর লেখাটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটা একটা প্রসেস আমরা রান করলাম, আমরা চাইলে বিভিন্ন ব্রাউজারে সেটাকে রান করতে পারি। এখন এখানে যদি আমরা যাই, যাওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন উইথ, আমরা ফায়ারফক্স দিতে পারি, আমরা গুগল ক্রোমে রান করতে পারি, যে কোনোটাতে আসলে রান করা যাবে আর ঠিক আছে। সো আমি ফায়ারফক্সে একবার রান করে রাখলাম, আবার কি করলাম, এটাকে গুগল ক্রোমে রান করে রাখবো, ঠিক আছে। একটা জিনিস দেখাবো আসলে, সে কারণে করলাম আর কি। এবার আমি এখানে কি করতে যাবো, ভিউ পেজ সোর্স, এটা সোর্স কোডগুলো একটু দেখার চেষ্টা করবো। আমরা এই কোডগুলাই লিখেছি, ঠিক আছে, এগুলাই কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, এবার আমরা সেম কাজটা জাস্ট হচ্ছে ফায়ারফক্স থেকে একবার করি। সো আচ্ছা, এখানে ভিউ পেজ সোর্স এখানে এটা এখানেও কিন্তু দেখাচ্ছে। এবার আমরা একটা কাজ করবো, এই যে বললাম আমরা ডকুমেন্টটা অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। সো আমি কি করলাম, এই লাইনটা এখন দিলাম না, মনে করেন ডকুমেন্ট
ডিক্লেয়ার করলাম। তো আমি যদি যে এখানে যাই, ক্রোমে যাই, দেখেন এখানে কোনো ধরনের এরর কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, এটা না দিলেও কিন্তু এটা কাজ করতেছে। এবার আমি সেম কাজটা থেকে ফায়ারফক্সে দেখি, দেখেন এই জায়গায় এখন কিন্তু রেড ওয়ার্নিং চলে আসছে। তার মানে এটা কিন্তু এখন কি নয়, ভ্যালিড নয়। এখানে বলছে স্টার্ট ট্যাগ সিন উইদাউট সিইং আ ডকুমেন্ট ফার্স্ট, সরি ডক টাইপ ফার্স্ট এক্সপেক্টেড। সো এ বলতেছে হচ্ছে কি এটা কি নয়, এখন ভ্যালিড এচটিএমএল নয়, ঠিক আছে। সো এটাকে ভ্যালিড করার জন্য বেসিক্যালি হচ্ছে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে ডক টাইপটা। সে কারণেই মূলত এই ডক টাইপটা লেখা হয়, ঠিক আছে। সো এটা যখন আমরা দিব, এই যে দেখেন এখানে অ্যারোতে চলে গেছে। যাই হোক, এটা একটা কনসেপ্ট ছিল আর কি, ছোটখাটো। তো এরপর আমরা তাইলে এবার দেখবো হচ্ছে কি একটা এক্সাম্পল দেখায়, সেটা হচ্ছে কি আমরা যদি লরেম ইপসাম একটা ডেমিটেক্সটের একটা ওয়েবসাইট আছে, সেটাতে গিয়ে যদি আমরা একটু দেখি, So, এই ওয়েবসাইটে একটা জিনিস খেয়াল করেন, এই টেক্সটটা সবচেয়ে বড় না এবং বোল্ড করা, ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে এই ওয়েব পেজের হেডিং, ঠিক আছে। এইচটিএমএল দিয়ে এই ধরনের হেডিং তৈরি করার জন্য, সবচেয়ে বড় হেডিং তৈরি করার জন্য যে এই ট্যাগটা ব্যবহার করা হয় বা প্রিডিফাইন যে ট্যাগটা আছে সেটার নাম হচ্ছে কি H1 ট্যাগ। তার মানে এটাও কিন্তু H1 ট্যাগ দিয়ে তৈরি করার কথা, ঠিক আছে। আমরা একটু চেক করি এটা আসলে H1 দিয়ে তৈরি করা হয়েছে কিনা। সো আমরা যদি ইন্সপেক্টে যাই, গেলাম ইন্সপেক্টে, তারপর হচ্ছে এই পাশ থেকে ইন্সপেক্টে নিয়ে আসি, দেখেন ইন্সপেক্টেটর এখানে এটাকে এই যে ওপেন হয়েছে। হওয়ার পরে আমরা যদি একটু দেখি, আচ্ছা এই জায়গাটাই খুব প্রয়োজন। আমি আবার ক্লিক করে এটাতে এই যে আমাদেরকে এখানে নিয়ে আসছে। এখানে একটু খেয়াল করে তো দেখেন তো, H1 এর ভিতরে কিন্তু টেক্সটটা কি আছে, লেখা আছে, ঠিক আছে। তার মানে হেডিং তৈরি করার জন্য, সবচেয়ে বড় হেডিং বোল্ড করে তৈরি করার জন্য কোন একটা ওয়েব পেজে যদি এই ধরনের হেডিং আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, H1 ট্যাগটা ইউজ করব। সো আমরা যদি এখন একটা হেডিং তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, এখানে H1 ট্যাগ। সো H1 লিখলাম, লেখার পরে এই যে এখানে আমরা কি করব, হেডিংটা লিখবো। সো এই যে এটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, যার কারণে এটা যখনই আমি H1 লিখে এন্টার প্রেস করলাম, এটা ক্লোজিংটাও চলে আসলো, এবং ট্যাগের ভিতরে আমরা কোনো কিছু দিয়ে দিলে সেটাই কিন্তু এখানে বোল্ড করে বড় করে দেখাবে আর হেডিং আকারে দেখাবে, ঠিক আছে। এটার এই যে বিহেভিয়ারটা ফিক্সড, H1 এর মধ্যে রাখলে সবসময় কি দেখাবে, বোল্ড করে হেডিং আকারে দেখাবে যে কোনো টেক্সট। সো আমরা এবার এখানে লিখলাম দিস দিস ইজ হেডিং, হেডিং 1, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, তাহলে এটা কিভাবে দেখাচ্ছে, দিস ইজ হেডিং 1 বোল্ড করে বড় করে দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে H1 ট্যাগের কাজ। আচ্ছা, সো এই যে লরেমের সাইটটাতে যদি আমরা আবার যাই, এখানে আরেকটা জিনিস একটু আমরা খেয়াল করি, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আবার ছোট করে কিছু হেডিং আছে। এগুলা কিভাবে আসলে তৈরি করা হয়েছে, সো HTML এ হেডিং তৈরি করার জন্য টোটাল 6টা ট্যাগ আছে। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত টোটাল 6টা ট্যাগ আছে, ঠিক আছে। সো আমরা যদি এখন H2 লিখি, সো যদি এখানে H2 লিখি, তাহলে এখানে জাস্ট লিখতে হচ্ছে দিস ইজ হেডিং 2, হেডিং 2, ঠিক আছে। তার মানে দেখেন এই যে হেডিং 2, এই টেক্সটটা আসলে কি আসছে, এটার থেকে তুলনামূলক ছোট করে আসছে, ঠিক আছে। আচ্ছা, এবং বোল্ড করে আসছে, এটাও কিন্তু হেডিং এর মতো করে আসছে। এরকম কয়টা আছে টোটাল, এরকম আছে হচ্ছে কি টোটাল 6টা HTML, ঠিক আছে। আমরা যেগুলা দিয়ে 6 ধরনের হেডিং আসলে তৈরি করতে পারি। আচ্ছা, এখানে H1 এটার ফন্ট সাইজটা কত, H2 এটার ফন্ট সাইজটা কত, মানে দুটার মাঝে আসলে ডিফারেন্সটা কত, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। সাপোজ আমি এখানে রিলোড করে এই জিনিসটা নিয়ে আসলাম, এরপর ইন্সপেক্টে গেলাম, যাওয়ার পরে এইটাকে একটু বড় করতেছি, যেটাকে বড় করার পরে এখানে একটু আসছে, দেখেন এখানে একটা ফন্ট নামের একটা বিষয় আছে, ঠিক আছে। সো আমি যদি এই যে H1 এর উপরে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন ফন্টটা কত, 32 পিক্সেল, ঠিক আছে। এবং
যদি H2 তে ক্লিক করি, এটা হচ্ছে কত 24 পিক্সেল। তার মানে কয় পিক্সেল ছোট? 8 পিক্সেল ছোট না? ঠিক আছে কিনা? তার মানে H1 থেকে H2 টা 8 পিক্সেল ছোট আর কি। বুঝতে পারছেন? কিভাবে দেখছেন এটা? এটা আমরা যদি এখান থেকে ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যাওয়ার পরে এই যে এখানে দেখেন বেসিক্যালি আপনাদের এখানে লেআউট আসবে। ঠিক আছে, আপনারা কি করবেন, এই যে ফন্টে ক্লিক করবেন, তাইলে এই যে এটা কোন ফন্ট ইউজ করা হয়েছে ফন্টের নামটা চলে আসবে, প্লাস এটা কত পিক্সেল। আমরা দেখতে H1 এ ক্লিক করি, H1 টা H2 তে ক্লিক করে H2 টা আসবে। এবার আপনি যদি এখানে ভাই এটা কি চেঞ্জ করা যাবে নাকি ফিক্সড করা? হ্যাঁ, এটা হচ্ছে প্রিডিফাইন ফিক্সড করা। ঠিক আছে, চেঞ্জ করা যাবে, সেটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে। ঠিক আছে, বুঝছেন? এটা আমরা দেখবো সামনে সিএসএস ইউজ করে কিভাবে আসলে এগুলাকে চেঞ্জ করা যায়, মানে ডিফল্ট কত আসে সেটা দেখাচ্ছে। বুঝছেন? সো দিস ইজ জি ভাইয়া। হেডিং 3। সো 3 যদি আমরা এবার H3 টা দেখি, সো এটা আসলে কত আসে দেখি। সো হেডিং 3 টা আসলে কত 18.70, মানে আসলে কমতে আছে 6 পিক্সেল করে বা 8 পিক্সেল করে করে এভাবে করে কমে আছে। ঠিক আছে, সো এই যে এরকম কয়টা হেডিং আসলে আমরা তৈরি করতে পারি চাইলে? টোটাল 6টা। সো H4 তৈরি করতে পারি আমরা চাইলে, তারপর হচ্ছে কি আমরা H5 তৈরি করতে পারি, তারপর হচ্ছে কি H6 আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, টোটাল 6টা আসলে হেডিং আছে। এই 6 ধরনের হেডিং কিন্তু আমরা HTML এর মাধ্যমে কি করতে পারি, তৈরি করতে পারি আর কি। ঠিক আছে, হেডিং 4, তারপর এখানে লিখে দিলাম কি this is heading 5, heading 5, so this is heading 6। ঠিক আছে, তো এরকম টোটাল 6 ধরনের হেডিং কিন্তু আমরা HTML এর মাধ্যমে তৈরি করতে পারি। এখন যদি আমি আবার এখানে লিখে দেই করেন S7, S7 নামের কোনো ট্যাগ কিন্তু প্রিডিফাইন করা নাই, আগে থেকে তৈরি করা নাই, মানে HTML এই ধরনের কোনো জিনিসপত্র নাই আর কি। ঠিক আছে, এখানে আমরা কাজ করতেছি এগুলো সবগুলো কিন্তু কি দেখেন H1 এর কাজ হচ্ছে সে সবসময় এই যে 32 পিক্সেলে দেখাবে এবং বোল্ড করে দেখাবে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আগে থেকে তৈরি করা আছে, প্রিডিফাইন করা আছে, এখানে যা কিছুই দিব সেটা সে এইভাবে দেখাবে। ঠিক আছে, সেম ভাবে এরকম 6টা তৈরি করা আছে, বাট S7 বলে আসলে তৈরি করা নাই। তো আমরা এখানে S7 লেখার পরে এটা কিন্তু বোল্ড পাই নাই, এটা নরমাল টেক্সটের মতো দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে কোনো কিছু কিন্তু কাজ করতেছে না। আমরা যদি একটু এখানে ইন্সপেক্ট করে এরপরে যদি একটু রিলোড করি এখানে, আচ্ছা, সো এখানে এই যে S7 এটা কিন্তু নরমালি দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, এটার আমরা যদি ভিউ পেজ যদি যাই আর কি, ঠিক আছে, সো এখানে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। এটা এরর দেখাচ্ছে না কারণ কি HTML এটাকে পুরোটাকে একটা টেক্সট হিসেবে দেখতেছে S7 সহ। ঠিক আছে, সে কিন্তু এই যে S7 এটাকে আলাদাভাবে টেক্সট হিসেবে ধরতেছে না, পুরো জিনিসটাকে সে টেক্সট হিসেবে দেখতেছে, যার কারণে কোনো কিছু এরর দেখাচ্ছে। বাট S7 নামে কোনো কিছু ট্যাগ কিন্তু HTML এ নাই আর কি। বুঝতে পারছেন? অর্থাৎ হেডিং তৈরি করার জন্য টোটাল কয়টা ট্যাগ আছে তাহলে HTML এ? টোটাল 6টা ট্যাগ আছে। 6 ধরনের হেডিং আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তো একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি একটা পেজে মাস্টার হেডিং থাকে সবসময় একটা, মানে H1 আমরা একটা ওয়েব পেজের সিঙ্গেল পেজে আমরা H1 ইউজ করবো সবসময় একটা। সো একটা ইউজ করলে সুবিধাটা কি, এটা যে মাস্টার হেডিং সেটা এসইও তে বোঝা যাবে, মানে এসইও মানে হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কি জিনিস, আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন গুগল তো আর বোঝে না যে আমরা কি সার্চ করছি, ওটার ছবি কেমন হবে, সে সবসময় কি করে এখানে ওই ওয়েব পেজে গিয়ে হেডিং অথবা টাইটেলটাকে সে খুঁজে বের করার চেষ্টা করে। যদি টাইটেলটা না পায় সে মানে মাস্টার হেডিংটাকে খুঁজে। তো আমরা যদি সবগুলাকে মাস্টার হেডিং দিয়ে দিই তখন এসইও তে যখন সে সার্চ করবে তখন সে কনফিউজড হয়ে যাবে, তখন এই ওয়েবসাইটটা তখন সে কি করবে না, রিকমেন্ড করবে না। ঠিক আছে, তো আমরা দেখি একটা কোনো কিছু সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট আসে এবং সেখানে লাস্টের দিকে কিছু ওয়েবসাইট থাকে, কিছু কিছু ওয়েবসাইট একদম শুরুর দিকে চলে আসে। শুরুর দিকে কেন আসে, কারণ হচ্ছে এগুলার ফরম্যাটিং গুলা খুব ঠিকঠাক ভাবে করা থাকে, অর্থাৎ H1 টা শুধু একটাই H1 ইউজ করা হয় এবং অন্যান্য জায়গাগুলোতে ফরম্যাটিং গুলো ঠিক করে রাখা হয়। ঠিক আছে, তো সেই জন্য আমরা সবসময় মাস্টার হেডিং ইউজ করবো একটা। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা আরো জানবো। তো একটা তাহলে ওয়েব পেজে হেডিং তৈরি করার জন্য ট্যাগ আছে কয়টা, টোটাল 6টা।
H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। ঠিক আছে, বুঝে গেছে? এই জিনিসটা কি বুঝে গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখানে আমরা তাহলে এবার একটা জিনিস এখানে একটু দেখি, সেটা হচ্ছে কি HTML এলিমেন্ট কাকে বলে। আচ্ছা, এলিমেন্ট বলতে আসলে এখানে আমরা বিভিন্নভাবে আসলে এলিমেন্টটাকে চিন্তা করতে পারি। আহ, এই যে এখানে একটা স্টার্ট ট্যাগ লিখলাম, এখানে একটা এন্ড ট্যাগ লিখলাম, ঠিক আছে? এই যে এখানে মাঝখানে যে কন্টেন্টটা আছে সেটাকে বলা হয় কি H1 ট্যাগের এলিমেন্ট, ঠিক আছে? আবার এই ট্যাগ সবগুলা ট্যাগ তার মধ্যে আছে, বডি ট্যাগের ভিতরে আছে, তার মানে এগুলো কার এলিমেন্ট? এখন বডি ট্যাগের এলিমেন্ট। এই বডি থেকে শুরু করে হেড এগুলো সবগুলো আবার কার ভিতরে আছে? HTML ট্যাগের ভিতরে আছে, তার মানে এগুলো হচ্ছে কার এলিমেন্ট? HTML, বাকি সব HTML ট্যাগের এলিমেন্ট। একটা ট্যাগ অন্য একটা ট্যাগের ভিতরে আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে? এই ট্যাগটা যেই জায়গা থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে, এই যে এটার স্টার্টিং পয়েন্ট থেকে চারটা স্পেস নিয়ে এর ভিতরে ট্যাগটা স্টার্ট হবে। তার মানে হচ্ছে কি আমরা যদি চারটা স্পেস দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই বডি ট্যাগটার ভিতরে কে আছে? H1 ট্যাগটা আছে, ঠিক আছে? আবার এই হেড ট্যাগটা কিন্তু HTML ট্যাগের ভিতরে আছে, যদিও এখানে পাশাপাশি দেখেন স্পেসটা, ঠিক আছে? এই হেড ট্যাগটা তার মধ্যে আছে, HTML ট্যাগের ভিতরে আছে। আবার এই বডি ট্যাগটা কিন্তু হেড ট্যাগের ভিতরে নাই, এটাও কিন্তু আবার HTML ট্যাগের ভিতরে আছে, যার কারণে এটার অ্যালাইনমেন্ট একই জায়গায়। বুঝতে পারছেন? যদি এরকম হতো যে কি বডি ট্যাগটা হেড ট্যাগের ভিতরে আছে, সেক্ষেত্রে কি হতো? এটা চারটা স্পেস নিয়ে স্টার্ট হতো এটার ভিতরে। বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা, এটা ছিল এলিমেন্ট, সেটা আমরা দেখলাম। আচ্ছা, সামনে আমাদের এট্রিবিউট নামের একটা জিনিস দেখতে হবে, আপাতত এখন প্রয়োজন নাই, একটু পরে সেটা আমরা দেখবো আর কি। এটা আমরা কনসেপ্ট যখন আসবে তখন দেখবো। আচ্ছা, so এখন আমরা হচ্ছে দেখবো যে একটা ওয়েবসাইটে যখন আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট থেকে শুরু করি, যখন আমরা লরেম সাইটটাতে যখন গিয়েছিলাম তখন সেখানে হেডিং ছিল, আবার কি ছিল, কিছু টেক্সটও ছিল, ঠিক আছে? So আমরা যদি আবার চলে যাই সেখানে, so ওয়েবসাইটটাতে দেখেন এখানে কিন্তু আবার কি আছে, কিন্তু এই যে দেখেন টেক্সট আছে, ঠিক আছে? সো ওয়েবসাইটে যদি এই ধরনের প্যারাগ্রাফ আকারে টেক্সট যদি আমরা দেখাইতে চাই, সেটার জন্য একটা প্রিডিফাইন্ড ট্যাগ কিন্তু HTML এ অলরেডি আসলে তৈরি করা আছে আর কি, ঠিক আছে? সেই ট্যাগটার নাম হচ্ছে কি পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে? এটা একটা কন্টেইনার ট্যাগ, মানে হচ্ছে এটা স্টার্ট করলে এন্ড করতে হবে, ঠিক আছে? সো কন্টেইনার ট্যাগটা যদি আমরা যদি একটা ওয়েব পেজে একটা প্যারাগ্রাফ কে শো করাতে চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? সেক্ষেত্রে হচ্ছে কি আমরা পি ট্যাগটা ইউজ করব। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, হচ্ছে টাইম রেঞ্জ, দেখি আরেকবার রিস্পেক্ট দিয়ে দেখি। আমার এখানে আসলে কুকিজ বেশি হয়ে গেছে, তো এই কারণে একটু টাইম রেঞ্জ আপনাদের ক্ষেত্রে হবে না, একটু আসবে। আচ্ছা, যাই হোক, এটা সমস্যা নাই। তো আমরা এখন মনে করেন এখানে একটা কি তৈরি করব, একটা প্যারাগ্রাফ তৈরি করবো, ঠিক আছে? সো আমি একটা ফ্রি এলিমেন্ট নিয়ে দিলাম। তো এখান থেকে আমি কিছু লরেমের কিছু ডেমি টেক্সট আমরা দিয়ে দিতে পারি আর কি, ঠিক আছে? সো আমি এই যে এখান থেকে টেক্সট আমি এখান থেকে কপি করে জাস্ট হচ্ছে কি করলাম, শুরু করাই দিতে চাচ্ছি টেক্সট। সো এটাকে কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? সো এটি প্যারাগ্রাফ আকারে কিন্তু ওয়েবসাইটে কিন্তু শো করবে সেটা, ঠিক আছে? অর্থাৎ পি ট্যাগের ভিতরে আমরা যা কিছুই রাখবো সেটা হচ্ছে কি প্যারাগ্রাফ আকারে শো করবে। সো আমি এখন কি করলাম, টেক্সটটাকে কপি করে নিয়ে আসলাম, বাট আমরা চাইলে একটা শর্টকাট ইউজ করে কিন্তু ডেমি টেক্সট গুলো অটোমেটিক জেনারেট করতে পারি। কিভাবে? মনে করেন আমি জাস্ট এখানে লিখলাম হচ্ছে কি লরেন, মনে করেন আমার প্রয়োজন হচ্ছে কি 20 ওয়ার্ড, তাহলে আমি কি করবো, লরেন 20 লিখে এন্টার প্রেস করলে অটোমেটিক চলে আসবে, যে থেকে 20 ওয়ার্ড চলে আসবে লরেন সাইট থেকে, ঠিক আছে? তো ডেমি টেক্সট যদি প্রয়োজন হয় এভাবে করে আমরা করতে পারি। সো এক প্যারাগ্রাফ আমরা চাইলে ইচ্ছা মতো অনেকবার এখানে প্যারাগ্রাফ কিন্তু ইউজ করতে পারি আর কি, ঠিক আছে? সো এরকম অনেকগুলো প্যারাগ্রাফ টেক্সট আমরা চাইলে এভাবে করে ইউজ করতে পারি। সো এরকম H3 H4 এগুলো কিন্তু ইউজ করা যাবে আর কি অনেকবার, ঠিক আছে? যেটা যতবার প্রয়োজন হয়। আচ্ছা, তো এভাবে করে আমরা কি করতে পারি, প্যারাগ্রাফ টেক্সটটা ইউজ করতে পারি। মনে করেন এখন আমি এখানে প্রচুর স্পেস দিয়ে দিলাম, এটা কিন্তু এই যে স্পেস কিন্তু এখানে দেখাবে না, সে সব সময় কি করে নিবে, স্পেস গুলাকে কনভার্ট করে একটা প্যারাগ্রাফ আকারে শো করবে, ঠিক আছে? তো স্পেস গুলাকে যদি শো করতে হয় সেটা কিন্তু আলাদা কিছু টেকনিক আছে,
এই প্যারাগ্রাফ ট্যাগের কাজ হচ্ছে সে সবসময় কি করবে, একটা টেক্সটকে প্যারাগ্রাফ আকারে ওয়েবসাইটে শো করবে নর্মাল প্যারাগ্রাফে। এখানে আমরা যদি অনেকগুলা স্পেস এই যে লাইন ব্রেক করেও রাখি, তাও কিন্তু সে এখানে কি দেখাবে, প্যারাগ্রাফ আকারে সেই জিনিসটা দেখাবে। ঠিক আছে, আচ্ছা এবার মনে করেন এই দুইটা প্যারাগ্রাফের মাঝখানে আমি একটা কি তৈরি করতেছি, একটা লাইন তৈরি করতে যাচ্ছি, হরিজন্টাল লাইন। ঠিক আছে, এই এটার মাঝখানে একটা লাইন। সেক্ষেত্রে আমরা একটা এমটি ট্যাগ ইউজ করতে পারি। সেই এমটি ট্যাগটার নাম হচ্ছে এইচআর বা হরিজন্টাল বলে, হরিজন্টাল লাইন বলে আর কি। ঠিক আছে, হরিজন্টাল রো বলে। সো আমি এটাকে এন্টার প্রেস করলাম, দেখেন সাথে সাথে একটা এখানে কি তৈরি হয়ে গেল, হরিজন্টাল লাইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা এবার আপনি চাচ্ছেন হচ্ছে কি এই লাইনের পরে, ঠিক আছে, এখানে তো কোনো ব্রেক নাই, এই লাইনটা এই জায়গা থেকে স্টার্ট হয়ে গেছে। আমি চাচ্ছি হচ্ছে কি যখনই সে এতটুকু আসবে এর পরের থেকে এই লাইনটা একটা নতুন লাইনে এখানে স্টার্ট হবে। তো আমরা কিন্তু এখানে এন্টার প্রেস করলে কিন্তু হবে না, এই জায়গায় কিন্তু নতুন লাইনে স্টার্ট হবে না। কারণ প্যারাগ্রাফ ট্যাগের বিহেভিয়ার হচ্ছে কি সে সব সময় প্যারাগ্রাফের মতো করেই দেখাবে, সে কোথায় ব্রেক আছে কোথায় কি আছে চেক করবে না। তো এখানে যদি আমরা ঠিকঠাক মতো একটা ব্রেক ইউজ করতে চাই, একটা মানে এই জায়গাটাই যদি আমরা ব্রেক করে দিয়ে এই লাইনটাকে এখানে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে একটা এমটি একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে কি বিআর ট্যাগ বা ব্রেক ট্যাগ। সেটাকে যদি আমরা ব্যবহার করি সাথে সাথে দেখবেন এখানে একটা ব্রেক তৈরি হয়ে গেছে এবং এই জিনিসটা নিচে চলে আসছে। ঠিক আছে, তো যেখানে যেখানে ব্রেক প্রয়োজন সেখানে সেখানে আমরা ব্যবহার করে ব্রেক ট্যাগ গুলো ইউজ করতে পারি আর কি। বুঝছেন? অর্থাৎ নতুন লাইনে টেক্সটটা তৈরি হবে। আচ্ছা যদি এমন হয় যে কি মনে করেন এটা তো আমরা একটা প্যারাগ্রাফের কাজ দেখলাম, মনে করেন একটা পয়েম লিখতে হচ্ছে। ঠিক আছে, পয়েম গুলো আসলে কেমন থাকে, পয়েম গুলো এরকম থাকে যে এখানে মনে করেন আমি একটা প্যারাগ্রাফ নিলাম, তো পয়েম গুলো লরেন থেকে এখানে পরে এখানে হচ্ছে কি 5 ওয়ার্ড নিলাম। সো এরপর হচ্ছে কি এখানে আবার লরেন থেকে 4 ওয়ার্ডস নিলাম। ঠিক আছে, পয়েম গুলোতে এরকম থাকে, ঠিক আছে না, এই ধরনের করে করে থাকে। ঠিক আছে, বাট আউটপুটে কিভাবে দেখাচ্ছে আমাদের এখানে টি ট্যাগের মধ্যে নেওয়ার কারণে এটা কিন্তু একই লাইনে দেখাচ্ছে। তো আমরা যদি একটা পয়েমকে লিখতে চাই, ঠিক আছে, একদম এখানে যেভাবে লিখবো আউটপুটটা ঠিক সেভাবে আসবে। এই ধরনের যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে HTML একটা ট্যাগ আছে এটার জন্য, সেই ট্যাগটার নাম হচ্ছে কি প্রি ট্যাগ। ঠিক আছে, এটাকে বলা হয় কি প্রি ডিফাইন্ড টেক্সট লেখার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, বা প্রি ডিফাইন্ড। ঠিক আছে, এটাকে প্রি ট্যাগ বলা আর কি। সো এই প্রি ট্যাগটার ভিতরে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে এখানে আমরা যেভাবেই লিখবো আউটপুট কিন্তু সেম ভাবেই দেখাবে। আমি কিন্তু লরেন থেকে 4 ওয়ার্ড দিলাম। ঠিক আছে, প্রথমে এসে 4টা ওয়ার্ড দেখাচ্ছে, তারপর আমি এন্টার প্রেস করে আবার লরেন থেকে এখানে 5টা ওয়ার্ড দিলাম। ঠিক আছে, পরের লাইনে চলে গেছে, সাথে সাথে দেখেন 5টা ওয়ার্ড চলে আসছে। আবার আমি যদি এখানে একটা এন্টার প্রেস করি এটাও কিন্তু পরের লাইনে চলে আসবে, এবং এটার মাঝখানে যদি আমি স্পেস প্রেস করি সাথে সাথে এখানে কিন্তু স্পেস চলে আসবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা অর্থাৎ কোনো একটা টেক্সট যদি আমাদের এই এডিটরে যেভাবে লিখবো ঠিক সেভাবে যদি আউটপুটে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি প্রি ট্যাগটা ব্যবহার করতে পারি। সো এটার একটা ডিফল্ট স্টাইল আছে যার কারণে এই পাশ থেকে সে কিন্তু স্পেস পাচ্ছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট আর সো ডিফল্ট জিনিসগুলো আমরা চাইলে অফ করতে পারি, সেগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার করতে হবে। এতটুকু কি বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? ভাইয়া ফ্রি ট্যাগটা যদি আরেকবার বলতেন, এখন বুঝেছি না আরেকবার। প্রি ট্যাগ হচ্ছে যে, যদি এই জিনিসটাকে একটা পি এলিমেন্টের মধ্যে লিখবো, পি এর মধ্যে না লিখে এটা দেখে মনে করেন আমি পি এলিমেন্টের মধ্যে লিখছি। ঠিক আছে, বা টু ট্যাগের মধ্যে লিখছি। সেক্ষেত্রে দেখেন একই লাইনে দেখাচ্ছে না। তো আমরা কি পয়েম লেখার সময় এভাবে একই লাইনে দেখতে চাই? কোন একটা পয়েম যদি আমি এখানে লিখি আর কি, ঠিক আছে, সেক্ষেত্রে কি একই লাইনে দেখতে চাই? একই লাইনে তো থাকে না, আমরা চাই সবসময় এইভাবে দেখা। ঠিক আছে, এই ধরনের যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা প্রি নামের একটা ট্যাগ আছে, এটা হচ্ছে প্রি ডিফাইন টেক্সট বলা। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা যেভাবে ডিফাইন করে দিব আউটপুটেও কিন্তু সেম ভাবে দেখাবে। দেখেন এখানে মাঝখানে অনেকগুলো স্পেস ছিল, আউটপুটে সেম স্পেস দেখাচ্ছে। এখানে যেখানে যেখানে ব্রেক তৈরি হয়েছে নতুন লাইন তৈরি হয়েছে সেখানে সেখানে লাইনে দেখাচ্ছে। বাট এই যে দেখেন প্যারাগ্রাফ থেকে কিন্তু আমি এখানে অনেকগুলা নতুন লাইন তৈরি করেছি, বাট কোনো জায়গায় কিন্তু এগুলাতে নতুন লাইন তৈরি হয় নাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া এই যে ট্যাগটা আরেকবার একটু বলেন। এই চারটা কি করে হরিজন্টাল রো তৈরি করে, একটা মানে হচ্ছে এই ধরনের একটা হরিজন্টাল লাইন তৈরি করে। ঠিক আছে, কোনো একটা মানে
প্যারাগ্রাফের মাঝখানে যদি এই ধরনের একটা হরিজন্টাল লাইনের প্রয়োজন হয় আমাদের, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এইটা। যে এমটি ট্যাগটা আছে, এমটি ট্যাগে তো আসলে অ্যাড করতে হয় না, জাস্ট হচ্ছে একটা ট্যাগই সেলফ ক্লোজিং বলা হয় এখানে। এখানেও যদি আমরা একটা এইচআর ইউজ করি, এই যে এইচআর এন্টারপ্রাইজ করি, সাথে সাথে এখানে কিন্তু একটা লাইন চেঞ্জ হয়ে গেল। তো এমটি ট্যাগ গুলা, এটা এইচআর, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। এমটি ট্যাগ গুলার আসলে কি নেই, ক্লোজিং পার্ট নাই, এটা শুধু ওপেনিং পার্ট আছে। ঠিক আছে, এটাকে সেলফ ক্লোজিং বলে, মানে এটা ক্লোজ করতে হয় না। এমটি ট্যাগটা এভাবেও লেখা যায়, আবার এখানে এটা এভাবেও লেখা যায়। ঠিক আছে, সো যে কোনো ভাবে আসলে লেখা যায়। ঠিক আছে, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে কি এট্রিবিউট। এট্রিবিউট মানে হচ্ছে কি কোনো একটা ট্যাগ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। ঠিক আছে, ট্যাগের যা বিহেভিয়ার সেটাকে পরিবর্তন করে ফেলা। ঠিক আছে, সাপোজ এখানে এই যে পি ট্যাগের কাজ হচ্ছে কি, সে সব সময় কি করবে, একটা টেক্সটকে সে প্যারাগ্রাফ আকারে শো করবে। পি ট্যাগের ভিতরে যা কিছু বলে দিব সেটা প্যারাগ্রাফ আকারে শো করবে। সেম ভাবে এখানে হচ্ছে কি H1 ট্যাগের ভিতরে যা দিব সেটাকে সে বোল্ড করে 32 পিক্সেলে শো করবে। ঠিক আছে, সো এখন এটা হচ্ছে এটা ডিফল্ট বিহেভিয়ার। সো এটা ডিফল্ট বিহেভিয়ারের উপর যদি আমি এক্সট্রা একটা ইনফো একে দিতে চাই, সাপোজ আমি বলতে চাচ্ছি তুমি H1 এভাবে দেখাবা, বাট হচ্ছে কি এটার কালারটা একটু চেঞ্জ করে দাও, মানে এক্সট্রা একটা ইনফরমেশন এটাকে দিতে চাচ্ছি। ঠিক আছে, মানে ট্যাগের সাথে একটা অতিরিক্ত তথ্য একে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে কি এট্রিবিউট। এট্রিবিউট মানে হচ্ছে কি ট্যাগ সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া। ঠিক আছে, আচ্ছা, সো এখন এই ট্যাগ যেরকম ফিক্সড, আমরা যে এখানে বললাম H1 হচ্ছে একটা ফিক্সড জিনিস, এরকম S1 থেকে শুরু করে 6টা পর্যন্ত আছে, S6 পর্যন্ত টোটাল 6টা আছে। সেম ভাবে এট্রিবিউটও কিন্তু ফিক্সড। ঠিক আছে, তো এট্রিবিউট লিখতে হয় কিভাবে, এগুলা লেখার টেকনিক হচ্ছে কি ওপেনিং ট্যাগ যেটা আছে সেই ওপেনিং ট্যাগের শেষে এই যে এখানে মানে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট লেখা আছে, সেটার শুরুতে স্পেস দিয়ে আমাদের প্রথমে এট্রিবিউটের নামটা লিখতে হবে। সো এরকম ফিক্সড কতগুলো এট্রিবিউট আছে। সো এটাকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করার জন্য এট্রিবিউট হচ্ছে কি আমাদের স্টাইল নামের একটা এট্রিবিউট আছে। ঠিক আছে, এট্রিবিউট লেখার নিয়মটা হচ্ছে কি প্রথমে এট্রিবিউটের নাম লিখতে হবে, এই যে আমরা স্টাইল এট্রিবিউটটা লিখে দিলাম, লেখার পরে ইকুয়াল সাইন দিতে হবে, এরপর ডাবল কোটেশন ইউজ করতে হবে, ডাবল কোটেশনের ভিতরে এট্রিবিউটের ভ্যালুটা লিখতে হবে। ভ্যালু মানে হচ্ছে কি আমরা এটাকে কি করতে চাচ্ছি। সো আমি সাপোজ এখানে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো হচ্ছে কি কালার, তারপর এখানে আমাদের কোলন সাইন দিতে হবে, তারপর কালারের নামটা বলে দিতে হবে। সাপোজ আমি এখানে রেড করতে চাচ্ছি, রেড, এটা রেড হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটাকে ইনলাইন সিএসএস ও বলে আর কি। ঠিক আছে, এটা আমরা সামনে আস্তে আস্তে জানবো, সেই এটাকে প্রপার্টি বলা হয়। যাই হোক, এগুলো আমরা জানবো। এটা জাস্ট হচ্ছে এট্রিবিউট বোঝানোর জন্য বললাম আর কি। So, এরকম স্টাইল এট্রিবিউট ইউজ করে আমরা কি করতে পারি, স্টাইলটাকে চেঞ্জ করতে পারি। সো এটা ডিফল্ট বিহেভিয়ার কি ছিল, এটা ব্ল্যাক কালারের 32 পিক্সেলে বোল্ড করে দেখাবে, বাট আমরা কি করলাম, এটার সাথে আরেকটা অতিরিক্ত তথ্য অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে কি এটার স্টাইলটা চেঞ্জ হবে, এরকম ভাবে কালারটা চেঞ্জ হবে, কালারটা রেড হবে। ঠিক আছে, তো এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে কি এট্রিবিউট। সো স্টাইল হচ্ছে একটা এট্রিবিউট, এরকম আরো অনেকগুলো এট্রিবিউট আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো। সো এখানে এট্রিবিউট হিসেবে যে কোনো কিছু কিন্তু লেখা যাবে না, এগুলো হচ্ছে ফিক্সড। ঠিক আছে, আবার এট্রিবিউটের ভ্যালু গুলো কিন্তু ফিক্সড। ঠিক আছে, জি ভাইয়া। সো এরকম আরেকটা ভ্যালু এখানে আছে, সেটা হচ্ছে এখানে সেমিকোলনটা দিতে হবে। এটা ভ্যালু যদি ইউজ করি, সেরকম আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সেটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার নামের একটা ভ্যালু আছে। সো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি জাস্ট এখানে ব্লু কালার করে দিলাম, সেকেন্ড ব্লু হয়ে গেছে কালার। আচ্ছা, এইভাবে করে আসলে চেঞ্জ করা যাবে। সো এটা হচ্ছে কি টেক্সটের কালার চেঞ্জ করতে চাইলে কালার ইউজ করতে হবে, আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, আর অনেক কিছু আসলে চেঞ্জ করা যায়, এগুলো সিএসএস এর চেঞ্জ করতে হবে, সেই জন্য আমি এগুলা আরেকটু ডিপে যাচ্ছি না। সিএসএস দেখবো তখন অনেক এখন আমরা হচ্ছে দেখবো হচ্ছে HTML ফরম্যাটিং টেক্সট ফরম্যাটিং বেসিক্যালি হচ্ছে কি টেক্সটকে ফরম্যাট করার জন্য আমরা HTML এ বেশ কিছু আসলে মানে ট্যাগ আছে। তো আমরা একটু নিচের দিকে চলে যাই, এন্টার প্রেস করে। আচ্ছা, এখানে একটা হরিজন্টাল লাইন তৈরি করে রাখি এইচআর দিয়ে। সো এখানে একটা হরিজন্টাল লাইন তৈরি করলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি মনে করেন এখানে একটা পি এলিমেন্ট নিলাম, নেওয়ার পর আমি এখানে বললাম হচ্ছে লরের থেকে আপনি সাপোজ 100 ওয়াট এখানে দিবেন। ঠিক আছে, 100 ওয়াট চলে আসলো, আমি এখানে হচ্ছে দিকে এখানে চলে আসছে।
এবার আমি চাচ্ছি ফার্স্ট যে মানে ইয়াটা আছে এই টেক্সটটা এতটুকু পর্যন্ত বোল্ড করে দেখাবে, এই জিনিসটা বোল্ড করে দেখাবে। তো এই জিনিসটা যদি আমরা বোল্ড করে দেখাতে চাই, আমরা পি নামের একটা ট্যাগ আছে, বোল্ড ট্যাগ বলা হয়। এটার ভিতরে যা কিছু দিয়ে দিব সেটা বোল্ড হয়ে যাবে, কিন্তু পি ট্যাগের ভিতরে যখনই দিলাম সেটা কি হয়ে গেল, বোল্ড হয়ে গেল। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, এই সেম জিনিসটা বোল্ড করার কাজটা আমরা আরো একটা ট্যাগ দিয়ে করতে পারি। সেটা হচ্ছে মনে করেন এটাকেও আমি বোল্ড করতে চাচ্ছি। আরেকটা ট্যাগ কি, সেটা হচ্ছে কি স্ট্রং নামের একটা ট্যাগ আছে, স্ট্রং। স্ট্রং ট্যাগের ভিতরে যদি আমরা বলে দিই সেক্ষেত্রেও কিন্তু এটা বোল্ড হয়ে যাবে। বাট রিকমেন্ডেড হচ্ছে কি স্ট্রং ট্যাগ ইউজ করা। কিছু যদি বোল্ড করতে চাই, নরমালি হচ্ছে আমরা বোল্ড কোনগুলা কি করি, ইম্পর্টেন্ট টেক্সট গুলাকে আমরা বোল্ড করে রাখি, ঠিক আছে না? সো সেক্ষেত্রে স্ট্রং ট্যাগ ইউজ করাটা রিকমেন্ডেড, কারণ এসইও যখন চার্জ যখন কাজ করে তখন সে সবসময় ইম্পর্টেন্ট টেক্সট গুলাকে স্ট্রং ট্যাগের ভিতরে খুঁজে আছে। ঠিক আছে, বোল্ড ট্যাগ ইউজ করার থেকে যদি ইম্পর্টেন্ট টেক্সট হয় সেটা বোল্ড ট্যাগ ইউজ না করে স্ট্রং ট্যাগ ইউজ করা ভালো। আর যদি নরমালি বোল্ড করতে চাই সেক্ষেত্রে মানে ইম্পর্টেন্ট টেক্সট নয়, নরমালি বোল্ড করতে চাচ্ছি, সেক্ষেত্রে বোল্ড ট্যাগ বা বি ট্যাগ ইউজ করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার কোন একটা টেক্সটকে মনে করেন হচ্ছে কি আমি এই জায়গাটা ইটালিক ফরম্যাটে দেখাতে চাচ্ছি, ঠিক আছে? সেক্ষেত্রে আই নামের একটা ট্যাগ আছে, ঠিক আছে? সো আই নামের একটা ট্যাগ আছে, সেই ট্যাগের ভিতরে আমরা যা কিছু দিব সেটা ইটালিক ফরম্যাটে চলে যাবে। আমি যদি এখানে টেক্সটটা দিয়ে দিই, যে দেখেন এই লেখাটা কিন্তু ইটালিক ফরম্যাটে চলে গেল। ঠিক আছে, আচ্ছা এই যে ইটালিক এই জিনিসটা এখানে আমরা চাইলে আরেকটা ট্যাগ দিয়ে করতে পারি, সেটা হচ্ছে কি ইএম ট্যাগ বা এমফাসাইজ ট্যাগ বলা হয়। ঠিক আছে, সো এই সেম জিনিসটা আমরা ইএম ট্যাগ এর মাধ্যমে করতে পারি। এখানে মনে করেন আমি ইএম ট্যাগ নিলাম এবং এখানে টেক্সট দিয়ে দিলাম। সো এখানে একটা জিনিস দেখেন, যখন এটা ইএম ট্যাগ এর ক্ষেত্রে নিয়েছি সেটাও ইটালিক হয়েছে, আই ট্যাগ এর ক্ষেত্রে নিয়েছি সেটাও কিন্তু ইটালিক হয়েছে। আচ্ছা, সো ইএমটা আমরা কখন ইউজ করবো, এমফাসাইজ। এটা বেসিক্যালি হচ্ছে কি কোন একটা বুক রাইটারের নাম লিখতে হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে মনে করেন আপনি এমফাসাইজ ট্যাগটা ইউজ করবেন, ঠিক আছে? আর নরমালি যদি কোন একটা বুক রাইটারের নাম, বইয়ের নাম, এই ধরনের ক্ষেত্রে ইএম ট্যাগটা আমরা ইম্পর্টেন্ট কিছু জিনিসের ক্ষেত্রে আমরা ইএম ট্যাগটা ইউজ করতে পারি। আর যদি নরমালি আমরা ইটালিক করতে চাই কোন একটা টেক্সটকে এমনি নরমাল স্টাইল ইটালিক ফরম্যাটে দেখাচ্ছি, সেক্ষেত্রে আই ট্যাগটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা কোন একটা টেক্সটকে আমরা বাই ডিফল্ট মার্ক করে দেখাইতে চাচ্ছি, ঠিক আছে? এর কাজ তো সেম না? হ্যাঁ সেম কাজ, সেম। ওই যে আপনার ইয়ার ক্ষেত্রে একটু চেঞ্জ হয় আর কি, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে যারা এসইও কাজ করে, সো ওদের ক্ষেত্রে মানে ওয়েবসাইটটা যাতে একটু ভালো পারফর্ম করে, ঠিক আছে? আপনার মানে সার্চ ইঞ্জিনে যাতে দ্রুত চলে আসে, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে ওয়েবসাইট তৈরি করার সময়। সেটার ক্ষেত্রে হচ্ছে কি, যখন আপনি ইম্পর্টেন্ট কোনো টেক্সট রাখেন, তখন একটা বইয়ের নাম সেটা ইটালিক ফরম্যাটে লিখতে হবে, বা কোন একটা রাইটারের নাম, বইয়ের রাইটারের নাম। এই জিনিসটা লিখতে হবে কার মধ্যে, এই জিনিসটা লিখতে হবে ইএম ট্যাগের ভিতরে। লেখাটা রিকমেন্ডেড আছে, সেক্ষেত্রে সার্চ ইঞ্জিনে এটা ভালো পারফর্ম হবে। আচ্ছা, আর নরমালি যদি এমনিতেই ইটালিক করতে চাই কোন একটা টেক্সট, মানে কোন একটা রাইটারের নাম না বা কোন একটা স্থপতির নাম না, এই ধরনের যদি কোনো কিছু না হয়, সেক্ষেত্রে ইটালিক করতে চাইলে আই ট্যাগ ইউজ করলে হয়ে যায়। আচ্ছা, এবার মনে করেন কোন একটা টেক্সটকে আমি মার্ক করে দেখাতে চাচ্ছি। সো মার্ক করে দেখানোর জন্য মার্ক নামের একটা ট্যাগ আছে, এই অংশটা মনে করেন মার্ক করে দেখাতে যাচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে নিলাম, জাস্ট এখানে লিখলাম মার্ক, মার্ক লিখে আচ্ছা মার্ক, আচ্ছা এটা আসতেছে। সো যদি না আসে সমস্যা নাই, আমরা এখানে জাস্ট হচ্ছে মার্ক লিখে ক্লোজ করলাম, ওটা চলে আসবে মার্ক। আচ্ছা, মার্ক ট্যাগের ভিতরে টেক্সট দিয়ে দিলাম, দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইয়েলো কালার চলে আসবে, এটা হচ্ছে ডিফল্ট। ঠিক আছে, ডিফল্ট চলে আসছে ইয়েলো কালার। সো এটা চেঞ্জ করতে চাইলে আমরা এগুলো বাট বাই ডিফল্ট মার্কটা হচ্ছে ইয়েলো টাইপের আসে আর কি। বুঝছেন? আচ্ছা, সো নরমাল যে টেক্সট, নরমালি হচ্ছে কি একটা টেক্সট এই ফন্ট গুলার সাইজ হচ্ছে কি 16 পিক্সেল। এই জিনিসটা আমরা একটু চেক করে দেখতে পারি আসলে 16 পিক্সেল কিনা। ঠিক আছে, যদি আমরা একটু সেট করতে চাই তাহলে আমি এটা একটু রিলোড করে নিলাম এটা। ভাইয়া মার্কের যে কালারটা ওইটা কি চেঞ্জ করা যায়? হ্যাঁ সিএসএস দিয়ে চেঞ্জ করা যাবে, ডিফল্ট হচ্ছে ইয়েলো আসে। এখানে চেঞ্জ করা যাবে না? স্টাইল আমরা করব সব সময় সিএসএস দিয়ে, ঠিক আছে? এগুলো হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার, মানে হচ্ছে আগে থেকে তৈরি করা আছে, ঠিক আছে? যেমন এখানে কিন্তু আমরা
চেঞ্জ করেছি, যে চেঞ্জটা করেছি সেটাকে এট্রিবিউটের মাধ্যমে আমরা, তো এট্রিবিউটটা এক ধরনের সিএসএস স্টাইল, স্টাইল ট্যাগ ইউজ করে সরি এট্রিবিউট ইউজ করে এটাকেও কিন্তু সিএসএস বলে, ইন্টারনাল সিএসএস সরি ইনলাইন সিএসএস বলে, বুঝছেন? অর্থাৎ ওয়েবসাইটে কোনো ধরনের স্টাইলিং যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আমরা সিএসএস ব্যবহার করি, বুঝছেন? এগুলো আমরা দেখবো সিএসএস আগে স্ট্রাকচারটা তৈরি করা শিখবো। যাই হোক, যেটা বলছিলাম এই যে নরমালি হচ্ছে ডিফল্ট কোন একটা প্যারাগ্রাফ থেকে বা বডির মধ্যে যে ফন্ট গুলা থাকে বা যে টেক্সট গুলা আসে সেগুলো হচ্ছে কি থাকে, নরমালি 16 পিক্সেল থাকে। আমরা একটু দেখতে চাই এটা আসলে 16 পিক্সেলে আসে কিনা ফন্ট সাইজটা। তো আমি যদি এখান থেকে লেআউট চেঞ্জ করে এখানে যে ফন্টে চলে যায়, দেখেন এখানে এটার ফন্টটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই যে দেখেন কত 16 পিক্সেল, ঠিক আছে? এটা হচ্ছে ডিফল্ট থাকে আর সো এই 16 পিক্সেল থেকে যদি আমি ছোট দেখাইতে চাই, অর্থাৎ নরমাল যে ফন্ট সেটা থেকে যদি আমরা একটু ছোট দেখাইতে চাই নরমাল ফন্টের থেকে, সেক্ষেত্রে আমরা স্মল নামের একটা ট্যাগ আছে, ঠিক আছে? স্মল ট্যাগের ভিতরে কোন একটা টেক্সট যদি আমরা দিয়ে দিই সেটা এই যে অন্যান্য টেক্সট নরমাল টেক্সট গুলা থেকে ছোট দেখাবে, তাহলে আমরা কি করলাম, এই যে চেঞ্জ করেছি কোন জায়গায়, এই যে এটা দেখেন এই টেক্সটটা নরমাল টেক্সট গুলা থেকে কিন্তু একটু ছোট দেখাবে, কত ছোট দেখাচ্ছে সেটাও কিন্তু আমরা চাইলে চেক করতে পারি। সো আমাদের এখানে কি একটু রেসপেক্টে গিয়ে চেক করে কত ছোট দেখাচ্ছে, কোথায় যেন ভুলে যাই, ঠিক আছে? নরমালি তো পিক্সেল এটা ফন্ট সাইজটা কত আসছে, কত আসছে 13.3, ঠিক আছে? আজকে নরমাল থেকে 3.3 সামথিং বা এই ধরনের পিক্সেল ছোট দেখায় আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল হচ্ছে কি আমাদের স্মল ট্যাগের কাজ, নরমাল যে টেক্সট সেটা থেকে তুলনামূলক যদি আমরা ছোট দেখাতে চাই। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের কোন একটা টেক্সটের অনেক সময় ই কমার্স সাইট গুলোতে দেখবেন যে এখানে 50 টাকা লেখা 50.00, সো এখানে মাঝখান দিয়ে একটা দাগ দেওয়া আছে এবং প্রাইসটা কেটে মনে করেন হচ্ছে এখানে ডিসকাউন্টে 30 ভিতরে এটা লেখা থাকবে। সো এই যে মাঝখানে যদি আমরা কি করতে চাই এই ধরনের মানে ডিলিট করে দিতে চাই, এখানে একটা লাইন চেয়ে দিতে চাই, কেটে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের ডেল নামের একটা ট্যাগ আছে বা ডিলেট টেক্সট বলা হয় এটাকে। তো এই ট্যাগের ভিতরে যা কিছু লিখবো সেটার ঠিক মাঝখান দিয়ে একটা ড্যাশ লাইন চলে যাবে, ঠিক আছে? এটা দেখেন এটাকে ঠিক উপর দিয়ে এটাকে একটা স্ট্রেট লাইন চলে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিলেট টেক্সট। আচ্ছা, এবার এই কাজটা আমরা চাইলে আইএনএস এটা ইনসার্ট টেক্সট বলা হয় সেটা দিয়েও করতে পারি, ঠিক আছে? ইনসার্টেড টেক্সট হবে। সো মনে করেন এখানে 30.0, সরি ইনসার্টেড ট্যাগটা যে কাজটা করবে সেটা হচ্ছে কি ইনসার্টেড ট্যাগটা, আচ্ছা একটু ওয়েট করেন আমার একটু কল আসছে। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, ইনসার্টেড ট্যাগটা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে কি এটা আন্ডারলাইন তৈরি করে, সরি এটা হচ্ছে কি এখানে কি তৈরি করে, আমরা যদি কোনো একটা টেক্সটের নিচে আন্ডারলাইন তৈরি করতে চাই সেক্ষেত্রে আইএনএস ট্যাগটা ইউজ করতে পারি। তো এটা ইউজ করাটা রিকমেন্ডেড। এটা ছাড়াও কিন্তু ইউএল নামের একটা ট্যাগ আছে আন্ডারলাইনের জন্য, সেটাও আগে ইউজ করা হতো আর কি, ইউএল, ঠিক আছে? সাপোজ এখানে আমি লরেম থেকে 3টা ওয়ার্ড নিয়ে নিলাম, দেখবেন এটার ক্ষেত্রেও কিন্তু আচ্ছা ইউএল আন্ডারলাইন, আচ্ছা এটা কাজ করতেছে না এখন, সরি ইউএল না এটা হচ্ছে ইউটেক আন্ডারলাইন তৈরি হ্যাঁ, করার জন্য, সরি ইকুয়ালটা আনঅর্ডারড লিস্ট ছিল। হ্যাঁ এটা হচ্ছে ইউটেক, ঠিক আছে? ইউটেক এর মাধ্যমেও কিন্তু করা যায় এই জিনিসটা, ঠিক আছে? এই যে ইউএলটা হচ্ছে আনঅর্ডার লিস্টের জন্য, ইউটেক এর মাধ্যমে কিন্তু আন্ডারলাইনটা আসলে তৈরি করা যায় আর কি। আচ্ছা, এবার মনে করেন আপনার হচ্ছে কি এখানে একটা ইকুয়েশন লিখতে হচ্ছে কি H2O, ঠিক আছে? সো এই যে টুটা কিন্তু সবসময় কোথায় থাকে, এখানে কিন্তু পাশাপাশি দেখাচ্ছে, এটা কিন্তু নিচে থাকে, ঠিক আছে? আমরা অনেক সময় এমএস ওয়ার্ডে দেখছি হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দেখছি, সাব মানে হচ্ছে কি নিচের দিকে আর সুপার মানে হচ্ছে কি উপরে থাকে, পাওয়ার আকারে থাকে। তো আমরা এই যে এই টুটাকে যদি নিচে নামাইতে চাই সেক্ষেত্রে সাব নামের একটা ট্যাগ আছে, ঠিক আছে? সো সাবস্ক্রিপ্ট ট্যাগ বলা হয় এটাকে, ঠিক আছে? এটাকে আমরা এখানে নিতে পারি সাবস্ক্রিপ্ট
ঠিক আছে, এটার ভিতরে যা কিছু দিব সেটা নিচে চলে যাবে। এই যে দেখেন H2 এখন ঠিকঠাক মতো দেখাচ্ছে। আবার আমাদের যদি এরকম লিখতে হয়, মনে করেন a⁻3, ঠিক আছে, সো a⁻3 মানে হচ্ছে কি এর উপরে থাকবে পাওয়ারটা, ঠিক আছে, এখন কিন্তু পাশাপাশি আসছে, সো উপরে থাকবে। এই ধরনের যদি আমরা করতে চাই সেক্ষেত্রে সুপ বা সুপার স্ক্রিপ্ট নামের একটা ট্যাগ আছে, সেটার মাধ্যমে আমাদের লিখতে হবে সুপ, এই ট্যাগটার মাধ্যমে লিখতে হবে আর কি, ঠিক আছে। সো সুপ এটাকে দিয়ে দিলাম। সো এটার ভিতরে যা কিছু দিব সেটা হচ্ছে এই যে দেখেন এখানে। আচ্ছা, এটা হচ্ছে কি, ও সরি, আমাদের এখানে দুইটা পি পড়ে গেছে। এই যে দেখেন এখানে হচ্ছে কি এটা, এই যে পাওয়ারটা উপরে দেখাচ্ছে, বুঝে গেছে? হুম, হ্যালো। জি ভাইয়া। কি ভাইয়া বুঝেছি। সো এগুলা হচ্ছে কি টেক্সটকে ফরম্যাটিং করার জন্য যে ট্যাগগুলো HTML এ প্রিডিফাইন করা আছে, মানে আগে থেকে তৈরি করা আছে। যেমন টেক্সটকে বোল্ড করতে হচ্ছে, ইটালিক করতে হচ্ছে, আন্ডারলাইন করতে হচ্ছে, ডিলিট করতে হচ্ছে, ঠিক আছে, সুপারস্ক্রিপ্ট করতে হচ্ছে, সাবস্ক্রিপ্ট করতে হচ্ছে, অর্থাৎ টেক্সটকে ফরম্যাট করা, ঠিক আছে। এই ধরনের ফরম্যাটিং এর জন্য যে ট্যাগগুলো আছে সেগুলাই হচ্ছে এখানে আমরা এখন দেখলাম আর কি। এগুলো হচ্ছে কি টেক্সট ফরম্যাটিং ট্যাগ বলা হয়, বুঝছেন? হুম, জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা আরো কিছু দেখাবো নাকি, নাকি বেশি হয়ে যাচ্ছে আজকের জন্য? একটু বেশি যাচ্ছে আজকে। ও, ঠিক আছে, আপনারা তাইলে কি করবেন, এই যে এখানে যা কিছু দেখাইছি সেগুলো প্র্যাকটিস করে জমা দিবেন সবগুলা। সো এই কোডগুলা পাবেন কোথায় তাহলে? গিটহাবে আমি এখনই তৈরি করে ফেলি একটা রেপোজিটরি। তো নিউ রেপোজিটরি, এটাতে যাব। এটা এখন না বুঝলেও কোনো সমস্যা নাই, গিটহাবের কাজটা জাস্ট হচ্ছে আমি একটা এখানে ফাইল দেখাই দিব, ওই ফাইলে হচ্ছে কোডগুলো আপনারা পাবেন আর কি, ঠিক আছে। সো আমি এখানে জাস্ট বললাম হচ্ছে কি ফুল স্ট্যাক আন্ডারস্কোর ডেভেলপমেন্ট with PHP Laravel দিচ্ছি, Laravel, ঠিক আছে। আর এখানে আমি একটু ডেসক্রিপশনটা সেট আপ করে দিচ্ছি, মানে আসলে আমরা এখানে কি কি শিখবো। HTML, তারপর হচ্ছে কি CSS, তারপর হচ্ছে কি বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে কি এখানে আরেকটা কি থাকবে আমাদের, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট। তারপর আমাদের এখানে থাকবে হচ্ছে কি রিয়াক্ট, তারপর হচ্ছে কি PHP, MySQL, তারপর হচ্ছে কি Laravel। Laravel, ওকে ফাইন। এখানে আমরা একটা কাজ করি, ক্রিয়েট। ওকে, এই যে তৈরি হয়ে গেল। একটু এটাকে কপি করে নিয়ে আসতেছি এখান থেকে। আচ্ছা, এই অংশটা না বুঝলে কোনো সমস্যা নাই, এই যে আমরা গিটহাব নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করবো, আমি একটু এটাকে এখানে একটু সেট আপ করি। তো কোথায় পাবেন সেটা একটু দেখাই দিব আমি। ওখানে কোডগুলো আসলে পাবেন আর কি, যেগুলা লিখলাম এখন। তো সিডি, ওকে, আচ্ছা। সো এখন আমরা হচ্ছে কি এখানে ফাইলটা চলে আসার কথা। আহ, এই যে চলে আসছে, এটাকে আমি একটু করি। আচ্ছা, ওপেন হয়ে গেছে। তাহলে এই যে এখানে যা ফাইল আমরা তৈরি করেছি সেটা জাস্ট কাট করে, এখানে রাখার প্রয়োজন নাই, এই ফাইলটা আগে তৈরি করেছিলাম এটাতে রেখে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এটা তাহলে আমাদের এখন প্রয়োজন না, এটা ডিলিট করে দিচ্ছি।
আচ্ছা, সো এখানে আমরা মনে হয় কোডগুলো চলে আসছে, একটু দেখি। হ্যাঁ, চলে আসছে ক্লাস 1। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, এই কোডগুলো তাহলে আপলোড করে দিই। তো কিভাবে আপলোড করতে হয় সেগুলো আপনাদেরকেও দেখাবো, আপনারাও গিটহাবে আপলোড করবেন আর কি আস্তে আস্তে, ঠিক আছে? এখন না বুঝলেও কোনো সমস্যা নাই আর কি। git প্লাস 01 হচ্ছে কি push। আচ্ছা, তো এখানে একটু রিলোড করে নিচ্ছি, ওগুলো এখানে চলে আসার কথা আর কি। এই যে চলে আসছে HTML, হ্যাঁ HTML ক্লাস 1 হিসেবে আসছে, মানে এটার ভিতরে আছে আর কি। এই যে ক্লাস, আচ্ছা এই যে index.html এ যদি আমরা যাই, এই যে এখানে কোডগুলো পাবেন, আপনারা চাইলে এগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন অথবা ভিউ করা যাবে। সো কিভাবে পাবেন, আপনারা হচ্ছে গিটহাবে অ্যাকাউন্ট খোলার পরে এই যে সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে এটা কেটে দিচ্ছি আমি, কি সার্চ দিবেন, এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে এটা সার্চ দিবেন আমার ইউজার নেমটা, ঠিক আছে? এটা সার্চ করলে আমার এখানে আসবে, এই যে রেপোজিটরিতে যাবেন, যাওয়ার পরে এটা আসলে রেপোজিটরিতে যাবেন, যাওয়ার পরে হচ্ছে কি যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট উইথ পিএইচপি লারাভেল, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে প্রতিদিনের কোডগুলো হচ্ছে এখানে আপনারা পাবেন আর ক্লাস 1 2 করে করে সিরিয়াল করে করে, ঠিক আছে? সেখান থেকে চাইলে ডাউনলোড করা যাবে কোডগুলা। এই যে এখানে যদি আমরা ক্লিক করি, এই যে জিপ ফাইলটা ডাউনলোড করা যাবে। আচ্ছা, সো এগুলা তাইলে আপনারা প্র্যাকটিস করবেন আর কি, ঠিক আছে? যা কিছু দেখাইলাম এগুলো আর হচ্ছে কি ভাইয়া আমাদের আপনারা, ক্লাস ক্লাস রেকর্ডিংটা ভাইয়া কোথায় পাবো? হ্যাঁ বলতেছি, ক্লাস রেকর্ডটা দুইটা জায়গায় পাবেন। একটা হচ্ছে কি মেইলে পাবেন, যে মেইলটা